হ্যাঁ, আপনার পুরো অডিওটাই রয়েছে, পুরো ভিডিওটাই আছে। যেহেতু সেটা ফোন থেকে নেওয়া হয়েছিল সেদিন, তো অডিওটা খুব ভালো আসেনি। তো সেটা আমরা কি করব, এটাকে আর একটু, আমার ল্যাপটপটা একটু অসুবিধা, ডিস্টার্ব করছে এখন, তো সারিয়ে নিয়ে আমি অডিওটাকে আলাদা করে রেকর্ড করে ভিডিওর সঙ্গে বসিয়ে দিলে অডিওটা পরিষ্কার হবে। কারণ কী হয়, অডিওটাই তো মূল মানুষ শুনবে। যেমন এখানে আপনাকে শোনালাম খানিকটা, সেখানে একটু ওই ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে এসছে, নর্মাল রেকর্ডিং যেটা হয় ফোনে, সেটা সরিয়ে আমি দেবো। আর তারপরে আপনার যিনি ওই মানুষের যে চারিত্রিক বিষয় নিয়ে বললেন, সততা অসততা, সেই বিষয়টার ভিডিওটাও পুরোটা রয়েছে। সেটাও ওনার সঙ্গে আমি উপরে আলোচনা কোনো করেছিলাম উনি। করেছিলেন? হ্যাঁ। কি বললেন উনি? না, উনি বললাম যে আপনাকে যে কাগজগুলো দিয়েছি আপনি একটু পড়ুন, পড়ার পরে আমরা একটা ডিটেলস আলোচনায় যাব। তো তারপর আমি আর ফোন করিনি উনি পড়লেন কিনা, আমি একবার ফোন করে একবার রিভিউ নেব। আর সূর্যাংশুবাবুর সঙ্গে আপনার পরে কথা হয়েছে? হয়নি না? আচ্ছা আচ্ছা। আরেকটা যদি ডাকা যায়, যে এটা গঠনমূলক সিদ্ধান্ত বা গঠনমূলক বিষয় নিয়ে যদি আলোচনা করা যায়, যে শুধু আলোচনাটা হলো, এর একটা রিভিউ দরকার বা একটা সিদ্ধান্তের দিক থেকে একটা বিষয় দরকার, যে কী সিদ্ধান্তে আসা যায়। একটা তো আমরা একটা প্ল্যাটফর্ম করেছি এই বিষয়টা, সমাজের বিষয় নিয়ে, তো আমরা চাইছি যে একটা যে স্ট্রাকচারাল ওয়েতে যাক। যেমন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে এই সেখানে 6টা মডেল রয়েছে, নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক সাংস্কৃতিক বা জীবনশৈলী মডেল, নতুন শিক্ষা কর্মসংস্থান মডেল, নতুন পারিবারিক মডেল, সঙ্গে নতুন দর্শন। এই 6খানা নতুন মডেল দেওয়া হয়েছে। তো তার উপরে আলোচনা, এবং তার মধ্যেই সমস্ত কিছু আসছে, জীবনে যা কিছু রয়েছে, তো সেটার আলোচনা করা, এবং এটার একটা স্ট্রাকচারাল ওয়েতে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া, বা প্রচারের বিষয়গুলো এটা কী হবে, সেটা যদি সকলে মিলে যদি ঠিক করি, বা এইটাকেও আরও কী করে পরিশীলিত করা যায়, এর মধ্যে বা কোথায় কী অসঙ্গতি আছে, সেই বিষয়গুলো নিয়েও খুঁটিনাটি আলোচনা করা যেতে পারে। কারণ আলোচনা না করলে আসলে স্পষ্ট হয় না বিষয়গুলো। এটা তো মতামত আদান প্রদানের বিষয় পুরোটাই সেটা। আপনার কি পড়া হয়েছে ওই বইটা? হ্যাঁ, যে কাগজগুলো দিয়েছিলাম আমি। এমনি একটা ওভারঅল আচ্ছা আচ্ছা এই করেছি, আচ্ছা আচ্ছা। কিন্তু দেখলাম এটা খুব অ্যাটেন্টিভলি পড়তে হবে আর কি। হ্যাঁ কেননা আমরা শুরু করেছি 16 সালে, এই যে কাঙ্ক্ষিত সমাজ গঠনের নাগরিক উদ্যোগ, এই প্রজেক্টটা 16 সালে স্টার্ট করেছি। আচ্ছা। এবং লোকজন জানতে পেরেছে 17-18 প্রচারে গেছি আর কি। ফলে আপনারা যেভাবে অনেকটা এগিয়ে গেছেন, মডেলগুলো পেয়েছেন, আমরা অতটা দ্রুতগতিতে কাজ করতে পারিনি, কারণ আমাদের সাংগঠনিক বিস্তারটা অনেক কম। যদিও খুব অল্প এতেই আমরা যে স্টেপটা নিয়েছিলাম, যে নাম দিয়েছিলাম বিষমুক্ত হাট, এটা সারা ভারতবর্ষ থেকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে প্রচুর লোক ভিজিট করেছিল বিষমুক্ত হাট। রিপোর্টাররাও রিপোর্ট করেছিল যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী কনসেপ্ট, তা প্রত্যেককেই বুঝিয়ে বলা হয়েছিল। কিন্তু করোনার আক্রমণে সব সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায়, ফলে জিনিসটা তছনছ হয়ে গেছে। এখানে একটা দুঃখ প্রকাশ করার আছে যে খুব সাধারণ লেভেল থেকে আমরা স্টার্ট করেছিলাম, পরে বুঝতে পারি যে মানুষ যারা আমরা আরম্ভ করেছিলাম তাদের মধ্যে চেতনার অনেক ফারাক ছিল। ফলে জিনিসটাকে তারা গুছিয়ে নিতে পারেনি, মানে খুব লুজলি চলছে, চলুক এরম। ফলে কি হয়েছে, যারা খুব কনসলিডেটেড ফোর্স, কর্পোরেট, তারা অনেকগুলো স্টেপ নিয়ে ফেলেছে।
যে এদের বিস্তারটাকে কমাতে গেলে কী কী করতে হবে, এবং তাদের স্টেপেতে প্রচুর লোক জয়েন করেছে কর্পোরেট সেক্টরের স্টেপগুলোতে। এটা আমাদের একটা ড্রব্যাক, যে যাদের আমরা খুব গঠনমূলকভাবে ভেবেছিলাম তাদের সেই ভূমিকাটা পালিত হয়নি। টেনাসিটি একটা তো ব্যাপার আছে, টেনাসিটিটা খুব বিরাট গুণ। মানে সেই সিরিয়াসনেসটা বা সেই টার্গেটের উদ্দেশ্যে পৌঁছানোর যে ক্রমাগত যে ধাবিত হওয়া গতিপথের দিকে, সেটা হয়নি। যেটা আমি ইন্ডিয়ান মডেলে নরেন্দ্র মোদীর মধ্যে পেয়েছি, ওনার প্রচণ্ড টেনাসিটি আছে, যেটা ধরবো সেটা করে ছাড়বো। লোকে বলছে বলে আচ্ছা আচ্ছা এটা থাক, এরম নয়। এই যে টেনাসিটি, এটা একটা ইন্ডিয়ান মডেল নরেন্দ্র মোদী, যে শুধু এই টেনাসিটিকে বেস করে নিতান্ত একটা ব্যাকওয়ার্ড কমিউনিটির লোক আজকে টপ পজিশনে পৌঁছে গেছেন। এটা একটা মডেল, এই মডেলটা সামনে রয়েছে, কিন্তু এই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ যে বিজেপি করছে বলেই লোকটাকে দুচ্ছাই করব, এটা ঠিক নয়। প্রত্যেকের একটা অ্যানালিটিক্যাল দিক আছে, আমরা সেই দিকগুলোকে, আপনারা যেটা করছেন সেই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটাকে আমি খুব এমফ্যাসিস দিচ্ছি আর কি, যে প্রত্যেকটা জিনিস অ্যানালিটিক্যালি আমরা দেখব, দেখে সংযোজন বিয়োজন ধীরে ধীরেই হবে, কিন্তু খুব অ্যালার্ট হয়ে করতে হবে। এই হিসেবে আপনাদের মুভমেন্টটা আমার কাছে খুবই আশাব্যঞ্জক, যে আপনারা অলরেডি অনেকটাই এগিয়ে গেছেন, আর আমরা সাংগঠনিকভাবে পিছিয়ে গেছি। তবু সূর্যাংশুবাবু, যাকে আমি আমাদের মাথার ওপর রেখেছি আর কি, কারণ উনি আজ থেকে 25-30 বছর আগে এই কনসেপ্টের প্রবর্তক, এবং ওনার পত্রিকার নামও তাই, গণ উদ্যোগ। এই যে পত্রিকা করা এবং একটি ফোরাম তৈরি করা, সেদিক থেকে উনি অনেক দূর এগিয়ে গেছে। সেই জন্যে ওনাকেই মাথায় রেখে আমি এগোচ্ছি। তবে ওনার বয়স এত বেড়ে গেছে, ডাকলেই পাওয়া যাবে না। ওনার সময় বার করে নিয়ে ওনার অ্যাভেলেবিলিটি, ফেসিলিটি সব ধরে এগোতে হবে। ওনার লেখাপত্র প্রচুর বেরিয়েছে কাগজে, সব আমি পড়ে উঠতে পারিনি। আমার দিক থেকে এই অভিজ্ঞতাগুলো হয়েছে, বললাম আপনাকে। হ্যাঁ, বিষয়টা এরকম আমার খুব ভালো লেগেছে যে একই বিষয় নিয়ে আপনারা ভাবছেন বা অনেক কাজ করেছেন, আলোচনা পর্যালোচনা করে নিয়েছেন, অনেকখানি লেখাপত্রও অনেকখানি আছে। তো এখন তো আমাদেরও কাজ সেটাই, যে এরকম যারা যারা রয়েছে দেশে বা বিদেশেই হোক, তো একটা মঞ্চে এসে একটা সম্মিলিত যদি আলোচনা করা যায়, তাহলে একটা সম্মিলিত উদ্দেশ্যে আমরা দ্রুত পৌঁছানোর ব্যাপারে আরও উদ্যোগ নিতে পারবো দ্রুত। এর কোনো বিরোধ তো নেই। আমাদের কাঙ্ক্ষিত সমাজ বলতে সকলেরই কাঙ্ক্ষিত সমাজ, তাই না? একটা আলটিমেট যেটা আমরা চাইছি সকলেই, সেই উদ্দেশ্য তো এক। তো সেখানে কোথায় কোন অসঙ্গতিগুলো আছে সেগুলো স্পষ্ট হওয়া যাবে, তাই না? সেই বিষয়গুলো নিয়ে একটা সিদ্ধান্তে আসার বিষয়টা, এটা হলে তো খুবই ভালো হয়, যে আমরা মনোভাবাপন্ন লোকজন যদি একত্রিত হয়ে যদি এই বিষয় নিয়ে আলোচনা করি। আরও এটা এসেছিল, একটা ইম্প্যাক্ট হলো যে উইদিন 67 টু, মানে আমাদের
2000 এর মধ্যে 67 থেকে 2010 ওদিকে 33 আর এদিকে 43 উইদিন 43 ইয়ার্স আমরা যে ইউথ মুভমেন্ট করেছিলাম ছাত্রাবস্থার থেকে, সেটা টুকরো টুকরো হয়ে একটা স্প্লিন্টার গ্রুপ তৈরি হয়ে গেছে। সেই ব্যর্থতাটা সামনে রেখে এইটা খুব স্টার্ট করেছিলাম যে ওসব ভুলে যাই, স্প্লিন্টার ব্যর্থতা আমরাই যেন প্রথম শুরু করছি। 67, 77, 87 এগুলো ইতিহাস, কিন্তু নির্যাসটা বেরিয়ে এসছে যে আমরা স্প্লিন্টার গ্রুপে পরিণত হয়েছি। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা যেহেতু খোলামেলা সমস্ত পয়েন্ট, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তো সেখানে এই বিষয়গুলো আসে যে একটা মতবাদ বা একটা তত্ত্ব আসার পর মানুষগণ কেন আলাদা হয়ে যায়, কেন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যায়, কেন পার্থক্য হয়ে যায়, এটা নিয়েও কিন্তু খোলামেলা আমরা আলোচনা করতে পারি। যদি আমরা আলোচনা করি এসব নিয়ে, আমরা এরপরে আরও আলোচনা করবো এগুলো নিয়ে, যে আমাদের যে কনসেপ্টটা আছে সেখানে কি কোনো মতবিরোধের প্রশ্ন আছে কিনা, এর মধ্যে কোনো বিভাজনের প্রশ্ন ভবিষ্যতে থাকবে কিনা, এবং কোন কোন পয়েন্টগুলো নিয়ে অতীতে বিভাজন হয়েছে, যে সেই পয়েন্টগুলো এখানেও রয়েছে কিনা, সেই ভুলগুলো রয়েছে কিনা, সেটা নিয়ে ভবিষ্যতেও কোনো সংশয় দেখা দেবে কিনা, এগুলো নিয়েও আমরা আলোচনা পর্যালোচনা করি। কারণ যেহেতু এটা এখনও পর্যালোচনার মধ্যেই রয়েছে, ফলে আগে তো তথ্যটা আগে সুনির্দিষ্ট হোক, সকলের কাছে যাক, সকলের মতামত আসুক, তবে এটা কমপ্লিট বলা যাবে। সেই কমপ্লিটের দিকে যাওয়াই উদ্দেশ্য। ফলে আমাদের বইটার নামও রাখা হয়েছে সম্পূর্ণ সমাধান, এক নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা। তো আমাদের সম্পূর্ণ সমাধানের দিকেই আমাদের উদ্দেশ্য। এটা সম্ভব, সমাজ ব্যবস্থা যত ভালোভাবে পরিপূর্ণ হবে, মানুষের জীবনযাপন অভিজ্ঞতাগুলো কাজে লাগছে তো। হ্যাঁ, অবশ্যই। তো সেখানে আপনাদের খুব ভালো যে আপনাদের এই অভিজ্ঞতাটা আছে। ভুল বা স্ট্যালিনের ভুল বা মাওয়ের ভুল, সব ভুলেরই আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই। এমনকি আপনি যে এই রাজ্যের কথা খানিকটা বললেন যে আপনারা ওই সময় কাজগুলো করেছেন, আন্দোলন করেছেন বা সংগঠন করেছেন, তখন যে এই যে বিভাজনগুলো হয়েছে, তারপরে অনেকগুলো পার্টি, এখন পশ্চিমবঙ্গে অনেকগুলো পার্টি, একই তত্ত্ব নিয়ে অনেকগুলো পার্টি। তো সেটাই বা কি প্রয়োজন ছিল, বা সেটা কেন হয়েছে, এবং সেটার ফলাফল কি আছে, আজকে আমরা পর্যালোচনা করতে পারি, কারণ অনেকখানি সময় আমরা পেরিয়ে এসেছি, তাই না? যদি এইরকম ভাবে লোকগুলো দ্রুত চলে যাচ্ছে তো। হ্যাঁ, যাদের নিয়ে করব সেই লোকগুলো তো তাড়াতাড়ি পাসিং হবে। দেখুন, সেটা তো সময়ের কালে সেটা তো হবেই, কিছুই করার নেই। কিন্তু আমাদের যদি তত্ত্ব যদি কমপ্লিট থাকে, সঠিক থাকে, তাহলে মনে হয় বহু মানুষই চলে আসবে, তারা যখন শুনবে যে এটা যেটা এসেছে, এটা এখন আমাদের কোনো বিরোধ নেই, আমাদের এতে আমরা আছি। যেমন আমিও অনেক কমিউনিস্টদের সঙ্গে আলোচনা করেছি ইতিমধ্যেই, তারা কিন্তু বলেছে যে এর সঙ্গে কোনো বিরোধ নেই, আপনাদের যে উদ্দেশ্য, যে মতাদর্শ, যে তত্ত্ব, তার সঙ্গে কোনো বিরোধ নেই, এটা এলে সকলেরই মঙ্গল হবে, আমরাও সেটা চাই। তো আমাদের মধ্যে কোনো সংঘর্ষ বা বিপ্লব যেটা আছে, সশস্ত্র বিপ্লব, এটা নেই, এটার প্রয়োজনও নেই। কারণ আমাদের যে দর্শনটা, সেই দর্শনের মধ্যে এই বিষয়টা নেই, সেই দর্শনটাই দাবি করছে যে এর কোনো প্রয়োজন নেই। যদি জ্ঞান তত্ত্বটা যদি সঠিক থাকে এবং মানুষের উদ্দেশ্য যদি স্পষ্ট থাকে মানুষের কাছে, তাহলে এই সংশয় দেখা দেবে না। এটা একটা প্রত্যাশা, সেটা ডিটেলস আলোচনা করা যাবে সেটা নিয়ে। প্রত্যাশা কি প্রত্যাশা নয়, বা বিরোধ কেন আসে, যখন বিরোধ করছে তার মানে আমরা তার পক্ষের কথা তো শুনতে হবে। তো আমাদের কাছে সেই পর্যালোচনার অবসরটা আছে। প্রথমেই আমরা যাচ্ছি আলোচনায়, বিষয়টা নিয়ে ব্যাখ্যায়, যে আপনার এখানে কোথায় অসঙ্গতি আছে, এখানে আপনার বিরোধটা কোথায়, যদি এই ব্যবস্থা যদি আসে, সেখানে আপনার সম্মতি অসম্মতির দিকগুলো কি আছে, শান্তিপূর্ণভাবে সেটা উনি তো বলবেন, তারা আলোচনা হবে। এবং যেই সমস্ত শ্রেণীর, যেমন কোনো শ্রেণীর বিদ্বেষ আমরা রাখিনি, বা শ্রেণী দ্বন্দ্ব কোনো রাখিনি, বা শ্রেণী বিভাজনও রাখিনি আমরা, কারণ সকলেরই রাষ্ট্রের সমান অধিকার, রাষ্ট্রের সমস্ত কিছুতে সকলেরই পাওয়ার যোগ্য, এবং সেটা সমৃদ্ধশালী ব্যবস্থার মাধ্যমেই সম্ভব সকলের। এটা সেখানে এটাকে যদি রেখে দিই
যে না এই শ্রেণীর লোকজন এরকম পাবে, এই শ্রেণীর লোকজন এরকম পাবে। যদি বিভাজন রেখে দিই আমরা সুখ সুবিধার মধ্যে, তাহলে তফাৎ এসে যাবে। এটা নেই। হ্যাঁ, যে যেমন চাইছে সে তেমন পাবে, তার যোগ্যতা পছন্দ অনুযায়ী সে কাজ করবে রয়েছে। ফলে এই যে কোথায় অসঙ্গতিটা আসছে সেটা খোলামেলা আলোচনা হবে। হ্যাঁ, আমরা যারা তথাকথিত ব্যাকওয়ার্ড, আর ইউরোপ আমেরিকা তথাকথিত ফরওয়ার্ড বা অ্যাডভান্স গ্রুপ, এদের ভেতরে এই ফিলোসফিগুলো কতটা বিবর্তিত হয়েছে। অ্যাডভান্স গ্রুপের ভেতরে এবং ব্যাকওয়ার্ড গ্রুপের ভেতরে এই যে সমাজ গঠনের ফিলোসফি কতটা বিবর্তিত হয়েছে। সে তো আমরা ইউরোপের দিকে তাকালে দেখতেই পারি। এখন আমরা যদি বলি যে তৃতীয় বিশ্বের দুর্বল দেশগুলো বা আমাদের এই এশিয়া মহাদেশের যে দেশগুলোর এখন ইয়াং জেনারেশন ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং যাচ্ছে, যেভাবে হোক ইউরোপে চলে যাচ্ছে, এখন পলায়ন করেই চলে যাচ্ছে এবং প্রচুর টাকা দিলে পরে চলে যাওয়া যাচ্ছে। এই ব্যবস্থা এখন আছে, বিভিন্ন রকম লোকজন আছে দেশে। ইভেন আমরা যদি বলি যে আমাদের দেশ থেকেও যাচ্ছে, বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ, পাকিস্তান থেকে যাচ্ছে, নেপাল থেকে যাচ্ছে, সব ইউরোপে ঢুকছে এখন ইয়াং জেনারেশন। সেটা লোকজন আছে যেরকম সৌদি আরব হয়ে, লিবিয়া হয়ে, সেখান থেকে ওই সাগর পাড়ি দিয়ে ওরা কিন্তু ইউরোপে পৌঁছে দিচ্ছে। ইটালি হোক বা অন্যান্য দেশগুলিতে, গ্রিসে হোক, পৌঁছাচ্ছে যেভাবে হোক, এবং লিগাল ওয়েতেও পৌঁছাচ্ছে। লেবার সংকট রয়েছে সেখানে, লেবারদের কাজে যাচ্ছে মানুষজন, সেখানে যাচ্ছে। তো সেই ইউরোপও তো একটা সময় তো এরকম সময় ছিল না। একটা সময় তারা তো নিজেরাই নিজের দ্বন্দ্বের মধ্যে ছিল, তারাও তো নিজেদেরকে শুধরেছে বা ভুলগুলোকে যারা শনাক্ত করেছে সেগুলোকে বর্জন করেছে, রাখিনি, কোনো রাগঢাক রাখিনি, মিলিত হয়েছে। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়েছে। আজকে তারা নিজস্ব একটা কমন মুদ্রা তারা নিয়ে এসেছে, যে এই মুদ্রা সমস্ত দেশগুলোতে, ইউরোপীয় দেশ বোধহয় 20-25খানা দেশ আছে কমপক্ষে, আরও দেশ যুক্ত হচ্ছে পরপর। তো তারা তো এটা আমাদের সামনেই করে দেখিয়েছে। হ্যাঁ, সেখানেও অসঙ্গতি রয়েছে, যেহেতু মুদ্রার আছে এবং মুদ্রার নীতি আছে, যে মুদ্রা ব্যবস্থা আছে, যে অর্থনীতি, তার তো অসঙ্গতিগুলো, সেগুলো তো মানুষ ফলভোগ করবেই। কিন্তু তৎসত্ত্বেও তারা কিন্তু একটা সুখকেন্দ্রিক ব্যবস্থা যেটা মানুষ চায়, সেটা কিন্তু তারা অনেকখানি করেছে। মানে তারা সেই টার্গেটটা আছে তাদের মধ্যে। যেমন সুখী দেশগুলোর তালিকায় কিন্তু সেই দেশগুলো আসে শুরুর দিকে। সেগুলো কিন্তু ধনী দেশ নয়, আবার কিন্তু সুখী দেশ। আমেরিকা সব থেকে বিত্তশালী দেশ, প্রথম বিত্তশালী দেশ, কিন্তু সেটা কিন্তু সুখী দেশের তালিকায় নেই। আবার সুখী দেশের তালিকায় ওই দেশগুলো, নরওয়ে বা ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, সেখানে সেরকম। এই সব বিশ্লেষণই দরকার, সব বিশ্লেষণ দরকার। কারণ সকলেই, কেউ চাইবে না আমি একটু গ্রাম্য পরিবেশে থাকবো, কেউ চাইবে আমি শহরে পরিবেশে থাকবো, এরকম এখন তো আছে। তো সেই রকম তাকে সুযোগ দেওয়া, ওইটা ধাপে ধাপে তার বিষয়গুলো সে বুঝবে। চক্র তো সবাই বোঝে না, কারণ নগরীয় ব্যবস্থা, নগরে যখন মানুষ সমস্ত সুখ সুবিধা ভোগ করবে প্র্যাকটিক্যালি, এটা গ্রামের মানুষ সুখ সুবিধাগুলো দেখবে, তখন তার নগরটা ভালো লাগতে পারে, তাই না? তো সেটাই, এটা জ্ঞানের বিষয়, এটা তো বোঝার বিষয়, জানার বিষয়। যে যেটা অভিজ্ঞতা ফেস করবে, নিজে ভোগ করবে, তখন সেটার ভালো মন্দ বুঝতে পারবে। এটা অনেক ধাপ থাকে এই জিনিসগুলো বোঝার। তো মোটামুটি হ্যাঁ, ফ্লেক্সিবল থাকা দরকার ব্যবস্থা, যে তোমার সুখ সুবিধার জন্য জাম্প করে যেতে পারে না। ঠিক, এটা ঠিক। তাই জন্য একটাই উপায় কি এই মুহূর্তে, যেহেতু অনলাইন সিস্টেম আছে, এখন লাইভ আলোচনাগুলো করা যায় ঘরে বসে সারা বিশ্বের মানুষের সঙ্গে। তো এই সুবিধা কি, যে মতামত আদান প্রদান করে নেওয়া যাচ্ছে, যে ভাই তোমার গ্রামের কুড়ি ঘর কেন ভালো, তোমার যদি নগরীয় ফ্ল্যাট দিই, আধুনিক সুখ সুবিধা দিই, সেখানে বন্যার অসুবিধা থাকবে না, খাবার দাবার সঙ্গে সঙ্গে চলে আসবে, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্কুল, কলেজ সব তোমার কাছাকাছি থাকবে, কাজের জায়গা। অসুবিধা কোথায়? যেখানে গ্রাম, সেখানে গ্রামের পরিবেশে চাষবাসের ব্যবস্থা থাকবে, যেখানে ভালো প্রাকৃতিক পরিবেশ, সেখানে রিসোর্ট হবে, মানুষ ঘুরতে যাবে, বেড়াতে যাবে, আনন্দ বিনোদনের জায়গা হবে। যেখানে প্রতি জমি পড়ে আছে, যেখানে বাড়িঘরও বানানো যাবে না, সেখানে অন্য কিছু হতে পারে, ক্রিকেট স্টেডিয়াম বা খেলার মাঠ, পার্ক হতে পারে। তো সেরকমভাবে গুছিয়ে যদি করা যায়, তো আমাদের ব্যবস্থাটা নগরীয় ব্যবস্থা, পুরো নতুন করে নগর তৈরি হবে এবং এটা সম্ভব। দেশের প্রাকৃতিক সম্পদ সবই আছে, কাজের জন্য প্রচুর মানুষজন আছে, শুধু আমাদের দরকার একটা প্রপার ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কথা নিয়ে আমরা বলছি, সেটাই। তাহলে এর বয়স কত হতে পারে?
মানে যেটা শুরু করেছি আমরা। ইনিশিয়েটিভ, হ্যাঁ, আচ্ছা, পিপলস ইনিশিয়েটিভ যেটা আরম্ভ হয়েছে, তার বয়স কত? আচ্ছা, এটা আমি তো বলছি 2016-তে। ওকে ওকে ওকে, এটা আপনি 2016 করেছেন। এটা উনি যিনি যার কথা বলছিলাম, দার্শনিক প্রেমজিৎ শিরোহী, উনি থাকেন দিল্লিতে। ওনার ব্যাকগ্রাউন্ডটা খানিকটা বলে দিই। উনি সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পরে এমএও করেছেন সায়েন্সেই। তো এমএ করার পরে উনি সন্ন্যাসী হয়ে যান। উনি এই যে সংসারে দুঃখ দুর্দশা, এই যে সাধারণ চাকরি করেও যে একটা টানাটানির মধ্যেই জীবন চলবে, সংঘর্ষে চলবে, তো উনি চান যে এর থেকে মুক্তির উপায় কি। যেরকম সবাই ভেবেছে, মানুষজন তো অনেক মানুষজন সংসার ছেড়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে, বা হিমালয়ে চলে যায়, অনেক এখনও চলমান সেই প্রথা। তো উনিও সেটা ভেবেছেন যে না, তাহলে কিছু খোঁজা দরকার যে আধ্যাত্মিক জগতে কি আছে। উনি ওনার যৌবনের 11 বছর বলা যায় উনি হিমালয়ের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বলা ভুল, দেশের বিভিন্ন প্রান্তে উনি ঘুরে বেরিয়েছেন সেই সময়টায়। তো উনি এইটাই খুঁজেছেন যে এই যে বলে যে না, অলৌকিক কিছু আছে, এমন কিছু মহাশক্তি আছে কারোর মধ্যে, উনি সব সমাধান করে দিতে পারে। তো সেইটা উনি খুঁজতে বেরিয়েছেন যে এরকম কিছু শক্তি আছে কিনা। তো উনি সমস্ত বড় বড় যারা সন্ন্যাসী আছেন, যাদের বিরাট ব্যবসা, বিরাট বড় গতিতে বসে বক্তৃতা করেন বা মানুষের সমস্যার সমাধান করেন, তাদের কাছেও গেছেন, গিয়ে সরাসরি আলোচনা করেছেন, রেকর্ড করেছেন অনেক কিছু, কিন্তু তিনি কিন্তু কোনো শক্তির বিষয়ে পাননি। তারা সরাসরি অনেকে ডিনাই করেছে আলোচনা করতে, অনেকে বলছে না এরকম কিছু নেই, বা আমার কাছে এইটুকু আছে, মানুষ ভুল বুঝেছে মহাশক্তি বলে, তাই না? তো সুতরাং এরকম কিছু নেই, যেটা বলে না যে সিদ্ধি লাভ, যেটা বলে ওই সিদ্ধির বিষয়ে যেরকম জনমানুষে যে প্রচারটা হয়েছে যে সিদ্ধি পুরুষদের সব কিছু করে দিতে পারে, তখন তাকে হয়তো প্রশ্ন করেছে যে আপনার এই সমস্যাটা আপনি দূর করতে পারছেন না কেন, যদি আপনার সিদ্ধিই থাকে। যেরকম জ্যোতিষরা বলে যে এইটা করে দেবো, সেটা করে দেবো, তো আপনি বলছেন আপনি নিজের এই সমস্যাটা সমাধান করতে পারেননি। এরকম নানা রকম প্র্যাকটিক্যাল প্রশ্ন করে উনি জর্জরিত করেছেন, প্রশ্ন করেছেন। এই আলোচনা করে উনি এই সিদ্ধান্তে এলেন যে আসলে মানুষ যে উদ্দেশ্যে আসে, যে আনন্দ পাওয়ার জন্যে, যে মহাসুখ পাওয়ার জন্যে এই সব কিছু ছেড়ে এই জগতে আসে, কিন্তু সেখানেও কিন্তু দুঃখ ভোগই তাদেরকে করতে হয়। আলটিমেট সলিউশন তারা নিজের জীবনেও করতে পারেন না। এবং বহু সন্ন্যাসী বহু রোগগ্রস্ত অবস্থায় হিমালয়ের বিভিন্ন প্রান্তে, মানে একদম ভিখারির থেকেও চরম অবস্থায় দুর্দশায় দিন কাটাচ্ছেন। অনেকে জ্ঞানীগুণী লোকও আছেন, বিদ্বান লোকও আছেন, সাধারণ দরিদ্র মানুষও আছেন সেই দলে। তখন উনি ছেড়ে উনি চলে আসেন মেইন স্ট্রিম লাইফে। উনি কিছুদিন চাকরি করেন, বিবাহ করেন, সন্তানও হয়। তখন উনি ভাবেন যে তাহলে আলটিমেট সলিউশন কোথায় আছে। তখন উনি কম্পারেটিভ স্টাডিজ করেন, বা আধ্যাত্মিক জগতের বিষয়টা উনি বুঝেই গেছেন যে আধ্যাত্মিক জগৎটা কী জিনিস, যে আধ্যাত্মিকতার অর্থ কী, চেতনার অর্থ কী, চেতনার কটা স্তর আছে, এগুলোর কী অর্থ, যা দর্শনে রয়েছে 6টা দর্শন এবং বাইরের দর্শনগুলো উনি কম্পারেটিভ স্টাডি করে নিয়েছেন। তারপরে উনি এই যে এখন যে বিভিন্ন রাষ্ট্রের যে ব্যবস্থা, সেইগুলো উনি কম্পারেটিভ স্টাডি করেন। যে উনি দেখেন যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা ব্যবস্থাপনাই হচ্ছে মূল কেন্দ্র। এই ব্যবস্থাপনায় যদি অসঙ্গতি থাকে, তাহলে মানুষের জীবনও অসঙ্গতির মধ্যে পড়বে। কারণ একক উদ্যোগে একা একা জীবনযাপন করা যায় না। তাহলে আমাকে সুরক্ষা দিতে হবে, একাই কাপড় বুনতে হবে, একাই আমাকে সমস্ত কিছু করতে হবে, এটা সম্ভব নয়। এটার মিলিত উদ্যোগ প্রয়োজন এবং একটা কমপ্লিট সিস্টেম প্রয়োজন। তখনই 2014 তখন উনি 14 ডিসিশন নিয়ে নেন যে উনি এটা নিয়ে, এই নতুন ব্যবস্থা নিয়ে উনি যেটা ভেবেছেন বই লিখবেন, নতুন ব্যবস্থা এবং নতুন দর্শন। তো এটা উনি লিখতে শুরু করেন, লিখতে উনি 5 বছর লেগে যায়। 2018-তে এই বইটা বেরোয়, যেটা সম্পূর্ণ সমাধান, নতুন রাজনৈতিক সামাজিক অর্থব্যবস্থা। 2018-এ বেরোয়। তারপরে ওই 2 বছরের মধ্যেই ইংরেজি এবং রাশিয়ান ভাষায় অনুবাদ হয়। আমি 2020-তে পাই। আমি 2020-তে শুরু করি বাংলায় অনুবাদ করা, 2021-এ শেষ হয়। 21-এর ডিসেম্বরে আমরা কলকাতায় একটা অনুষ্ঠান করি। তারপরে 18 তো এটা বেরোয়, 20-তে দর্শনটা বেরোয় 20-তে। তো দুটোই আমি অনুবাদ করে ফেলি 2 বছরের মধ্যেই, 1.5-2 বছরের মধ্যেই। আমি অনলাইনে নিজেই আমি প্রকাশ করি বইটা, অ্যামাজন, ফ্লিপকার্টে প্রকাশ করি, এবং আমার নিজেও কিছু প্রিন্ট আমি করিয়ে রাখি, যারা চায় তাদেরকে পাঠিয়ে দিই, বা এরকম রাখতে হয়, অনেকে দিতেও হয় পড়ার জন্যে, সেজন্য আমি রেখেছি কিছু। তারপর এটা ওই ডিসেম্বরের 3 তারিখ, মানে 2021 সালের, এটা কলকাতায় একটা অনুষ্ঠান করি, আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন আমরা করি এই দুটো বইয়ের বাংলায়। সেখানে যিনি প্রেমজিৎ শিরোহী দার্শনিক, যিনি রচয়িতা, উনি আসেন। রাশিয়ান ভাষা যিনি করেছেন উনি আসেন।
গুজরাট থেকে আসেন এবং অনেকেই বাংলার অনেকেই আসেন সেই অনুষ্ঠানে। এটা আমরা ডিসেম্বরে 21 ডিসেম্বরে করেছিলাম। আমরা বাঘাযতীনের একটি হলে করেছিলাম অনুষ্ঠানটা। ওরা কিছুদিন কলকাতায় বিভিন্ন প্রোগ্রামও করি আমরা। সারাদিন ধরে করেছি হলডে নয়, ছিল ওখানে 3-4 ঘন্টার প্রোগ্রাম ছিল টোটাল। তার রেকর্ডিংটা আমাদের ইউএলএম বাংলা ইউটিউব চ্যানেলে আছে। ওর সেই বক্তব্যটা, সকলের বক্তব্যগুলোই আছে সেখানে। এটাই। তারপর থেকে আমি যেহেতু মূল ইউটিউব চ্যানেল, এইসব নানা রকম আর্টিকেল লেখা, সমসাময়িক বিষয় নিয়ে লেখা এবং সমস্ত সমস্যাগুলোর মূল কারণ কোথায়, তার সমাধান কি হতে পারে, এই লেখালেখিগুলো করি আমি। সেগুলো একটা ওয়েবসাইটে রাখা আছে, একটা ব্লগ আকারে রাখা আছে আর্টিকেলগুলো। এই তারপরে ফেসবুক, যা সোশ্যাল মাধ্যমগুলো হয় সেগুলোতে প্রচার চলছে। তো বহু মানুষ পড়ছেন, সেগুলো পড়ে ভাবছেন, আলোচনা করছেন। আচ্ছা, আপনাকে যেটা অনুরোধ, যে এরকমই একজন ব্যক্তিকে আমি খুঁজছিলাম যিনি এই রেকর্ডিংগুলো করে একটা প্রিন্ট আউট বার করবেন। কারণ যারা বলে বা যারা শুনে ওই দিনে খুব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, পরবর্তীকালে কোনো ফলোআপ থাকে না। এই অভাবটা আমি বোধ করি বলেই খুব চেষ্টা করতাম নোট করে, কিন্তু শর্টার নেই, কিছু নেই, ওই মোবাইলে কিছুটা ধরে সেখান থেকে লিখে লিখে করেছি, কিন্তু পারিনি। মানে একজনের বক্তব্য পুরোটা ধরে রাখতে পারিনি। এই যে অভাবটা, আপনি যেদিন এলেন দেখলেন এই অভাবটা অনেকটা মিটল। যেমন 3 জন, তুষার চক্রবর্তী, মনতোষ দাশগুপ্ত, সূর্যাংশুবাবু। এর বাইরে আপনি বলেছেন, আমি অনেক পরে গেছি, আরও কেউ কেউ বলে থাকতে পারেন। এই 3-4টে বক্তব্য আমি চাইছিলাম একটা প্রিন্ট আউট, যেগুলো আমি মিস করেছি আর কি। এটা আপনার পক্ষে সম্ভব? বলছেন না অনেক জায়গায় অডিওটা আসতে হয়ে গেছে, হোক ওভারঅল একটা সাবস্ট্যান্স, সেটা এদের দিলাম, মনতোষবাবুকে দিলাম, তুষারবাবুকে দিলাম, সূর্যাংশুবাবুকে দিলাম। যেখানে মনে হয়েছে আপনাদের ইনকমপ্লিট কিছু আছে, আপনি না কমপ্লিট করুন, নিজের জিনিস নিজে কমপ্লিট করুন, তো বলার কিছু নেই। এই হেল্পটা চাইছিলাম আপনার। না, সে তো রেকর্ড করে নেওয়া যেতে পারে। আবার এখন তো ফোন আছে, ভিডিও আছে, সব মাইক আছে, সব সে তো আবার গিয়ে রেকর্ডই করে নেওয়া যেতে পারে। যে আপনার সেদিন যে বক্তব্যটা করেছেন, আপনি আরো স্পষ্ট করে বলুন কি বলতে চান এই বিষয় নিয়ে, নতুন করে। এখন তো আসলে এখন পুরো ভিডিওর জগৎ, লোকে এখন বই পড়ার থেকে ভিডিওটাকে শুনে বেশি প্রেফার করছে, বা অডিও রেকর্ডটাকে বেশি প্রেফার করছে। না, বলছি যে আবার গিয়ে কে করবে? সেদিনে একটা অপরচুনিটিতে ওটা রেকর্ডিং হয়েছে, আবার আর একটা রেকর্ডিং করার জন্য আমি কাকে বলবো? সে আমি যেতে পারি, কোনো সমস্যা নেই। উনি যদি বলতে চান খুলে, আরো স্পষ্টভাবে থাকবে ভিডিওটা আর বহু লোকে দেখতে পারবে এটা। আর লেখাটা কজন পড়বে? লেখা যদি থাকে, লেখার থেকে তো ভিডিওটার এখন সময়টা এসে না বেশি। এখন এই ইউটিউব চ্যানেলে থাকলে এটা সারা বিশ্বের লোক যখন তখন সেটা অ্যাক্সেস করে দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে, তাতে এনগেজমেন্টটা বেশি পাবে মানুষ। আপনি যদি বলেন যে এই বিষয় নিয়ে আমি যেতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমার এই বিষয়টা পছন্দের বিষয়। ওনারা কি মতামত দীর্ঘদিন ধরে কাজ করছেন, ভাবছেন এবং অধ্যাপনা করেছেন, আরও স্পষ্টভাবে বলতে পারবেন। যেমন অর্থনৈতিক বিষয়টা উনি বলছিলেন, তুষারবাবু, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি, কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কষ্টটা রয়েই গেছে, কষ্টটা রয়ে গেছে এই আর কি। না না, ঘুম ঘুম নেই তো, 4 দিন ধরে ঘুমোতে পারছি না। কষ্টটা তো প্রচুর, প্রচুর কষ্ট। তো মানে কথা বলতে গেলে কষ্ট, দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারছি না, শুতে পারছি না। ডাক্তার পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ওনার ফি পেয়ে গেছেন, ব্যাস উনি পালিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, জানি না, কষ্ট তো রয়েই গেছে। মানসিক কষ্ট নিয়ে কি করব? শারীরিকটাই দূর হলো না, মানসিক, শারীরিকটাই মুক্ত হলাম না, মানসিক নিয়ে কি করব? মানসিক কষ্ট নিয়ে ভেবে কি করব? হ্যাঁ, ওটা ভেবে কি লাভ? মানসিক কষ্ট দিয়ে ওরই বা কি লাভ, আমারই বা কি লাভ? চিকিৎসা তো ঠিক মতো হচ্ছে না, বোঝাই যাচ্ছে। না না, ডাক্তার নামেই ডাক্তার, এরা কেউ ডাক্তারই না। না, আপনার আমাকে দরকার নেই, আপনি অন্য ডাক্তার দেখুন। আপনার আমাকে পছন্দ নয়, অন্য ডাক্তার দেখুন। তো সোজা রাস্তা খোলাই আছে। আমাকে ভাবতে হবে, অন্য ডাক্তারের কথা ভাবতে হবে। এই বাড়িটা 100 বছরের পুরনো বাড়ি, 100 বছরের পুরনো বাড়ি। এটা 100 বছরের পুরনো বাড়ি। যেটায় ছিলাম সেটা 200 বছরের বেশি। যেটায় ছিলাম ওটা 200 বছরের বেশি পুরনো। দেখা যাক, চেষ্টা তো করে যেতে হবে। তোমরা এসো একদিন, দেখা করো। ঠিক আছে, ভালো থাকো। না না, এটা একা একা হয় না, একটু দলবদ্ধভাবে ভাবতে হবে।
আর্থিক ব্যাপার আছে না, হিউজ কস্টিং আছে না। আরে ইকোনমিক ব্যাপারটা আছে না, আর্থিক দায়িত্ব আছে না, আর্থিক ব্যাপার আছে না, একটা আর্থিক বোঝা আছে না ঘাড়ের ওপর। আরে ইকোনমিক খালি বলে কি বোঝা? এমন কিছু টাকা দেয়নি কেউ, এমন কিছু টাকা দেয়নি কেউ। তাই বলছি যে এই চাপটা তো রয়েই গেল। দেখা যাক, সকলেরই নিজস্ব প্রবলেম আছে ব্যক্তিগত। সেই কাউকে চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, সেসব পরে হবে। শ্যামলকে ধর, শ্যামলকে বল ঘটনাটা, যে খুব কষ্টে আছি, একদিন আসুক। বলছি বলতে, ঘটনাটা বলতে বলছি। আরে আসুক না একদিন, খালি ফোনে ফোনে হয় নাকি? খালি ফোন করে কিছু হয়? খালি ফোন করে করে হয় না এগুলো, আসতে হয়, কাছে আসতে হয়। হ্যাঁ, ফোন করে হয় না। ওই জন্য তো বললাম শ্যামল আসুক, শ্যামল। আরে শ্যামল এলেই হবে, আর কাউকে আসতে হবে না। ওকে বলা যে বড্ড কষ্টে আছি, একবার যেন আসে। তারপরে ও এলো না, বুঝলাম ও আসবে না। ও এদেশে নেই, এদেশে নেই। হ্যাঁ, জঙ্গলে। খুঁজে বার করেছে জঙ্গল। স্বপন বিদেশে আছে, শিবেন্দু বিদেশে আছে,
না না, অনুরাধাও বিদেশে। বিদেশে, আরে সবাই বিদেশে আছে, যোগাযোগ নেই। যাই হোক, আমার কাছে আসবার মতো শ্যামলি আসতো, এখন কেউ আসছে না, ছেড়ে দিয়ে যবে আসবে আসবে। না না, স্বপন পারবে, স্বপন বলেছে নিয়ে আসবে। হ্যাঁ, না বিদেশে আছে। হুম, ঠিক আছে, শুভরাত্রি। ঠিক আছে, রাখলাম, শুভরাত্রি, দেখা হবে। হ্যাঁ, কি বলছিলাম? আপনি বলছিলেন যে আমাদের কনসেপ্টটা শুরু কবে থেকে হয়েছিল। আমি বললাম যে 18। হ্যাঁ, উনি ডিসিশন নিয়েছেন 13-14 যে ব্যবস্থাটাই যে মূল সমস্যা, এটা সিদ্ধান্ত নিয়েছেন। তা লিখতে লিখতে 5 বছর লেগে যায়, 18তে বই আকারে বেরোয়। তারপর বই আকারে বেরোনোর মূল্যটা কি? এই রেকর্ডটা প্রিজার্ভ হলো। হ্যাঁ হ্যাঁ, এখন ধরুন ভিডিওটা ডিলিট হয়ে গেছে, প্রিজার্ভ হলো না। হ্যাঁ হ্যাঁ সেই থেকে বই বেরোলে একটা যে না, এটা প্রিজার্ভেবল, হ্যাঁ, ঠিক, এইটুকু লাভ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এই জন্যে না, এখন বইও, হ্যাঁ ঠিক আছে, ওটাও এমন জায়গায় থাকবে, যেমন গুগলে যদি থাকে, ড্রাইভে বা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কেউ প্রিন্ট বের করে নিতে পারে, এটাও আছে। অনলাইন তো আর যাচ্ছে না, সেটাই। একটা চ্যানেল ডিলিট হতে পারে, কিন্তু আরও কিছু মাধ্যম আছে যেখানে থাকলে পরে যে কেউ অ্যাক্সেস করতে পারে, সেরকম। হ্যাঁ, তো কাগজের বই পড়ার বা সে আলাদা একটা আছেই। এমনি অডিও বইটা, আবার অডিও এখন এসে গেছে, এখন অডিও শুনেও কেউ পুরো বইটা পড়তে পারে, শুনেও। অডিও বুক যাকে বলে, সেরকম ভিডিওতেও অনেকেই বলছে সেই বইয়ের ব্যাক আছে। তারপরে আলোচনা, পর্যালোচনা, এরকম বিষয়গুলো। তো যেহেতু অনলাইনটা এসে ফলে কী হচ্ছে, মানে ফিজিক্যালি এখন কোথাও না গিয়েও ঘরে বসেও আলোচনাগুলো করা যাচ্ছে, এইটা একটা বড় সুবিধা এসেছে। তাতে সময় অর্থ দুটোই বাঁচছে, এটাই যা। বা বইটা কিনতেও হলো না। হ্যাঁ, বইটা কিনতেও হলো না। আমাদের যেরকম সমস্ত বইপত্র সব কিছুরই যেমন পিডিএফ, ইবুক যেগুলো আছে সেগুলো ফ্রি, সকলের মোবাইলে কম্পিউটারে এসে পড়তে পারে, এটা ফ্রি আছে। কাগজের বইয়ের একটা কস্টিং তো থাকেই, প্রিন্টিং কস্টিং, সেটা। যাই হোক, আমাদের সমস্যাগুলো আলোচিত হলো। 18 পরবর্তী আরও 6 বছর হয়ে গেল, সেই ডেভেলপমেন্টগুলো জানতে হবে। হ্যাঁ, সেগুলো আপনাকে বললামই, বেশ কয়েকটা ভাষায় বই অনুদিত হয়েছে এবং বিভিন্ন ভাষায় এর চ্যানেল, আলোচনা, প্রচার হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু হ্যাঁ, যেটা আমরা বলি যে মেন স্ট্রিম মিডিয়ায় পপুলারিটি, সেটা হয়নি। এটা হয়তো সেরকম যদি কেউ আসে, যেটা ব্যবস্থার প্রসঙ্গ, তো অনেক কিছু তাকে জানতে হবে যে এটাকে প্রচার করবে।
তাকে তো পুরো বইটা পড়তে হবে। তো সেরকম যখন মিডিয়ার কোনো পার্সোনালিটি আসবে যে তার সমাজ ব্যবস্থার প্রতি তার আগ্রহ আছে, তখন হয়তো প্রচার হবে। এরকম এভাবেই তো হয়, নতুন একটা বিষয় এলে তো চট করে তো আর সামনে আসে না এই ধরনের বিষয়। সেটাই। না, এগুলো সাধারণত আমরা পোস্ট এডিটোরিয়ালে একটা বুক রিভিউ বেরোলো, যেই নিয়ে এইভাবে ভেবেছেন, সেটা পড়ে আমাদের আবার আরম্ভ হলো প্রত্যুত্তর। আমার এখানটা এই মনে হয়েছে, এই মনে হয়েছে। তখন আবার মনে হয় বইটা আরও ডিটেলসে পড়লে ভালো হতো। হ্যাঁ ওটা তো রিভিউ। হ্যাঁ, সেই বিষয়ে যদি বলি যে আমিও বেশ কিছু গুণী মানুষজনকে বই উপহার হিসেবে দিয়েছি, যে তারা পড়ে তার বক্তব্যটা রিভিউ দেবেন। তারা হয়তো অনেকেই পড়ছেন, এত আলোচনায় আসছেন না, আর অনেকেই পড়েননি, এখনো পড়ে উঠতে পারেননি। তো মাঝে মাঝে আমি খবর নিই, নতুন লেখক, নতুন তাও মানে যেটা হয় আর কি মানুষের মনে, হ্যাঁ ঠিক আছে, আছে, পড়ে নেবো এক সময়। তা হয়তো সাবজেক্টটা নিয়ে আর্জেন্সি নেই, এটা হতে পারে। নানা রকম বিষয় চলে আসে সেখানে। তো আসলে অনেকগুলো কাজের মধ্যে রয়েছি, তো এটাকে প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার আছে না। হ্যাঁ, এটা তো কাউকে জোর করে কিছু বলা যায় না, প্রত্যেকের কাছে প্রত্যেকের স্বাধীনতা আছে, আর নিজের তাগিদ থেকেই এটা হোক, এটাই আমরা চাই। যে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া, তুমি এটা বোঝো, এটা ভাবো, এটাকে ইয়েস করো, সম্মতি দাও, এরকম কোনো ব্যাপারই এর মধ্যে নেই, কিচ্ছু নেই। আমাদের সংগঠনটাও পুরোপুরি উন্মুক্ত, যার এটা ভালো লাগবে সে যতখানি কন্ট্রিবিউট করতে পারবে সে ততখানি করুক। কোনো রকম ডিক্টেটরশিপ নেই এখানে, যে আপনি এটা কেন করছেন না, ওইটা কেন করছেন না, এখানে কেন যাচ্ছেন না, এরকম কিছু নেই। প্রত্যেকে এখানে ওই সংগঠনের বিষয়টা এইভাবেই রাখা আছে। কিন্তু ভলান্টিয়ারি সিস্টেম, ফলে এখানে ওই ব্যাপারটাও নেই। ফলে সবাই তাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তাদের যতখানি সম্ভব তারা করছে, সেটাই। তো ইতিমধ্যেই 5-6খানা ভাষায় অনুবাদ হয়ে গেছে, এটাও তো কম কথা নয়। কারণ লেখকও চাইছেন যে প্রত্যেকে তার নিজের মাতৃভাষায় এই বইটাকে পড়ুক। অনুবাদ কে করছে? এটা যার যেরকম মনে হচ্ছে যে করছে। আমি যেরকম পড়ে আমি মনে করলাম যে না, এটা সত্যি, এটা বাংলা ভাষায় অনুবাদ হওয়া উচিত। আমি লেখককে ফোন করলাম, তাকে বললাম যে এরকম আমি টুকটাক লেখালেখি করি, লেখার প্রতি আগ্রহ আছে, টুকটাক পড়ার প্রতি আগ্রহ আছে, জানার প্রতি আগ্রহ আছে, তো আমি এটা অনুবাদ করতে চাই বাংলা ভাষায়। বললে আপনি করুন। বললাম আমি তো আপনাকে কিছু দিতে পারবো না, টাকা পয়সা, এটা স্ব উদ্যোগে হচ্ছে কাজটা, তো আপনাকে করে আপনাকেই এটার প্রচার করতে হবে, আপনাকে এটা পাবলিশ করতে হবে। তো সেই আমি নিজের উদ্যোগী করলাম, এই আর কি। যেটা বলছিলাম যে সূর্যাংশু বাবু বা ওই ওনার নাম তুষার বাবু, হ্যাঁ তুষার বাবু, মনতোষ বাবু, তো একদিন আমি যেতেই পারি যদি আপনি কথা বলেন যে এরকম রেকর্ডিং করুন। না, আপনি আর যাবেন কি করে? আপনি তো বলছেন 1 মাসের ওপর। এই একটা আমার সাথে হবে না, আমি তো সেপ্টেম্বরের শেষ দিকে চলে আসবো, শেষের দিকে তারপরে হতে পারে। সেইভাবে কথা বলতে হবে। হ্যাঁ, না আমি আপনাকে বলে রাখছি, যদি আপনি কথা একটা আভাস আমি দিয়ে রাখতে পারেন যখন কথা হবে যেরকম, বা যদি আপনি বলেন যে আরেকটা এখানে আলোচনা চক্র আয়োজন করা, সেখানেও সেটা আমি অ্যাজাম্পশন দিয়ে রাখলাম। যদি দিন বলছি সেপ্টেম্বরে না, সেপ্টেম্বর তো হবে না, হবে না। হ্যাঁ সেপ্টেম্বরটা হচ্ছে না, অক্টোবরে আপনি ওটা দিতে পারেন, যে সেখানে আমি আমাদের ভাবনাটা পুরোটা রাখলাম, সেটা নিয়েও প্রশ্ন উত্তরের ব্যাপারটা হতে পারে। সেটাই, কারণ সেদিন তো একতরফা আমরা কথা বলে গেছি, তো সেটারও কিন্তু আমরা প্রশ্ন উত্তরে যাইনি, সেই প্রশ্নগুলো আসতে পারে। সেভাবে তো এটা সাজানো হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা করতে পারি এরপরে আরো ভালো করে। এটা একটা কনভেনশন টাইপ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এরপরে ওইটা রিভিউ বা ওই বিষয়টা হতে পারে, কারণ প্রশ্ন উত্তরের ব্যাপারটা না হলে তো স্পষ্টতা আসবে না, সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। সেটাই, সেজন্য আমরা যে আলোচনাগুলো করি অনেক দীর্ঘ সময় অবধি হয় এবং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। প্রশ্ন করার
লোকও তো চাই। হ্যাঁ অবশ্যই, সে তো সেরকম আগ্রহী লোকও তো চাই। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো এখন এই বিষয়টা এরকম যে এটার এটা কমপ্লিট ব্যাখ্যা কারোর কাছে না গেলে সেও আগ্রহী বা কী করে হবে, সেই বিষয়টাও আমরা উদ্যোগ নিতে হবে যে কী করে মানুষের কাছে পৌঁছানো যায় এটা নিয়ে। কারণ যা বুঝছি আমি চারিদিকে মানুষ সত্যিই নতুন কিছু চাইছেন, বিকল্প কিছু চাইছেন এবং বেটার কিছু চাইছেন। কেউই তার সংঘর্ষ দুঃখ চায় না, কিন্তু মুক্তির পথ কোথায়? তো সুতরাং আমরা যদি সেইভাবে উপস্থাপন করি মানুষের মধ্যে যে এরকম একটা ভাবনা আছে, আপনারা আসুন, শুনুন, দেখুন, হতে পারে সেটাই। কারণ এরকম তো নয় যে ব্যবস্থা পূর্বে বদলায়নি, ব্যবস্থা পূর্বেও বদলেছে, ভবিষ্যতেও বদলাবে, আমি আপনি থাকি না থাকি, কি ব্যবস্থা তো থাকে না, এইভাবেই অগ্রগতির দিকে যায়। আধিপত্য, একজন আধিপত্য করতে চায় না আর একজন আধিপত্য করতে চায়, এইটুকুই হচ্ছে মূল চেতনার পার্থক্য। সূর্যাংশুবাবু বা আমি আধিপত্য করতে চাই না, কিন্তু দেখা গেল তুষারবাবু আধিপত্য করতে চান। এই যে দুটো চাওয়ার তফাৎ হলো, এই থেকেই দুটো মডেল তৈরি হবেই। না আমরা যদি এটাও আমরা যদি চর্চা করি যে সে আধিপত্য করতে চাইছে কেন, সেখানে যদি কিছুই পাওয়ার না থাকে, তাকে শুধুই আমি প্রধানমন্ত্রীর পদ দিয়ে দিলাম, তাকে কোনো সুযোগ সুবিধা দিলাম না, তাহলে সে করবে না সেটা। তার কাছে কোনো আধিপত্য রয়েছে, তার তো ক্ষমতাটা তো পাওয়ার আছে, তার কিছু না কিছু সে পাচ্ছে, সেখানে মানুষ ওই পদকে সম্মান দিচ্ছে, তারপর সেখান থেকে যে সুখ সুবিধাগুলো আছে, সুরক্ষাগুলো আছে, সেগুলো সে পাচ্ছে। সে তো সাধারণ নাগরিকের সুরক্ষা সুখ সুবিধা নয়, তাই না? নাম্বার ওয়ান ক্যাটাগরির সুখ সুবিধা সুরক্ষা। আধিপত্যটাকেই মূল মন্ত্র করেছেন। হ্যাঁ, তিনি ওই মায়াটা কেন ত্যাগ করবেন? উনি ত্যাগ করবেন এই জন্যেই কারণ এখনকার আর্থ সামাজিক ব্যবস্থায় এই আধিপত্য পাওয়ার সুযোগ সুবিধা সীমিত মানুষের জন্যই বরাদ্দ করা হয়েছে। সেটাকে যদি খুলে দেওয়া যায় তাহলে সমস্যা আসে না, তাহলে অপরের কোনো অসন্তোষ আসবে না মনে, অপরের মনে। তারও তো দুঃখ লাগে যে আমি এই সুখ সুবিধাগুলো পাচ্ছি, তারা দেখো এটা পাচ্ছে না, হয়, কিন্তু সে আবার নিজের সুখ সুবিধা ভোগ করতেও চায়, কারণ মানুষ তো সুখ সুবিধা চাইবেই, সুরক্ষা চাইবেই। এটাকে যদি খুলে দেওয়া যায় যে এই সুখ একদম একদম মানে যত সম্ভব সুখ সুবিধা দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা যদি সকলের জন্য ওপেন করে দেওয়া যায়, যে সমস্ত নাগরিক কিন্তু সর্বোচ্চ স্তরের সুখ সুবিধার অধিকারী এবং এই ব্যবস্থাপনাটা করা সম্ভব সকলের জন্যেই, তখন দেখা যাবে যে সুখ সুবিধার তরফ থেকে কারোর কোনো বিভাজন আসছে না, কারোর মধ্যে কোনো অসন্তোষ আসছে না। হ্যাঁ, পদের সমস্যাটা থাকবে, কারণ সকল পদে তো সকলে কাজ করতে পারবে না, প্রত্যেকের নিজস্ব যোগ্যতা আছে, পছন্দ অপছন্দ আছে, সেভাবে প্রত্যেকে কাজ করবে। এখন সুখ সুবিধার যে সুরক্ষার যে অধিকারটা, সেটা এখন সবাইকে দিতে পারছে না এখনকার ব্যবস্থা। সেইটাই তো মূল প্রশ্ন, এটা অর্থনৈতিক প্রশ্ন এবং ব্যবস্থার নিরিখে ব্যবস্থাপনার আধিপত্য মানসিকতায় এগুলো কোনো আলোচনার বিষয় নয়। আপনি বলছেন মানুষের মনেই আধিপত্যের মানসিকতা গেঁথে রয়েছে, এটা জন্মজাত, ঈশ্বর প্রদত্ত? ঈশ্বর প্রদত্ত নয়, সমাজ প্রদত্ত। হ্যাঁ, তাহলে সমাজ ব্যবস্থা চেঞ্জ করলে তো মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। সেটা দেখছে তো এই লোকটা আমার উপর আধিপত্য করছে, এই যে আধিপত্যের যে একটা মনোভাব, সে তো দেখেই শিখছে। সে তো ঈশ্বর দেবে কেন?
সে তো তাহলে এই ব্যবস্থা থেকেই সেই আধিপত্যের ব্যবস্থাটা পেয়েছে। সে তাই না? পেয়েছে তো জানি, বাট যে ভোগ করছে দুর্ভোগটা, তার কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। তাহলে দুটো মানসিকতা একই সঙ্গে প্যারালাল কাজ করছে। হ্যাঁ, সেটা তো ব্যবস্থাটাই যে এখন এরকম আছে যে আপনাকে যদি সর্বোচ্চ সুখ সুবিধা, সর্বোচ্চ সুরক্ষা ভোগ করতে হয়, আপনাকে তো শোষণ করতেই হবে, আপনাকে তো 2 টাকার মাল 10 টাকা বেচতেই হবে। কারণ এখনকার আর্থসামাজিক ব্যবস্থাই তো এইরকম আছে। আপনি নিজেও যদি চান যে আমি আম্বানি আদানির মতো জায়গায় যাব, এটা সৎ পথে যাব, 2 টাকার মাল 2 টাকা 10 পয়সায় বেঁচে যাব, তো সম্ভব নয় তো। কারণ ব্যবস্থাতে এইভাবে করা আছে। তাহলে সমাজ ব্যবস্থা থেকেই তো সবকিছু সে পাচ্ছে, নিচ্ছে, করছে। তাই সমাজ ব্যবস্থাটাকে তো আমাদেরকে রূপায়িত করতে হবে, সংশোধন করতে হবে। কারণ শিশু তো ভূমিষ্ঠ হয়েই তো সে তো কিছু নিয়ে আসেনি, সে অসহায় ছিল, সে যা কিছু বড় হয়েছে নিজে সমাজ থেকেই নিয়েছে। এই সমাজের ব্যবস্থাটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, যে কেমন ব্যবস্থা হলে কেউ কাউকে আধিপত্য করার প্রয়োজন পড়বে না। এখন তো প্রয়োজন পড়ছে, না হলে তো আপনি সর্বোচ্চ সুখ সুবিধা সুরক্ষা পাবেন না। কারণ ব্যক্তি তো সুখ সুবিধা সুরক্ষা চাইবেই, কারণ এটা তো জীবনের অঙ্গ, জীবন তো সে সুখ চাইবে, সুরক্ষা সে তো কষ্ট থাকতে চাইবে না। এটা তো কথা নয় যে আমি সৎ সেজে আমি দুর্ভোগ সারা জীবন ভোগ করবো, এটাও তো কোনো কথা নয়, তাই না? তাহলে ব্যবস্থাটাই মূল, সৎ অসৎ বিষয়টা নয়। বিষয়টা যে সুখ সুবিধার অধিকারের ব্যবস্থাপনাটা, এটা সকলের জন্য করা নেই। কারণ এই অর্থনৈতিক ব্যবস্থাটাকে চেঞ্জ না করলে এটা চেঞ্জ হবে না। তাই জন্য আমাদের মডেলের মূল যে প্রথম পয়েন্টটাই হচ্ছে নতুন অর্থনৈতিক মডেল। সেখানে মুদ্রা নেই, কারণ মুদ্রার প্রয়োজন নেই। মুদ্রা কেন আছে? কারণ মুদ্রা যেন সুখ সুবিধা ক্রয় করি, রাষ্ট্র যদি দায়িত্ব নেয়, রাষ্ট্র যদি ব্যবস্থা করে যেন সকলের জন্য সমস্ত সুখ সুবিধা বরাদ্দ করা হচ্ছে, তাহলে এই প্রশ্ন আসে না। যে যেমনভাবে থাকতে চাইছে তার ডিমান্ড সে করবে, যে আমার এই বিষয়টা দরকার, এটা দরকার, আমার এরকম কাজ দরকার, এরকম ট্রেনিং দরকার, সেটা যদি রাষ্ট্র থেকে পেয়ে যায়, তার তো আর কোনো কমপ্লেন থাকছে না। এই জন্যই সকলের কাছে যাচ্ছে বিষয়টা, সকলের কাছে, যে যেখানে আছে তার কাছে সেখানে চলে যাচ্ছে। কাউকে আসতেও হবে না, অনলাইন মিডিয়া মাধ্যম আছে, আপনি জেনে নিন, দেখে নিন, পড়ে নিন, শুনে নিন, দেখুন আপনার এটা পছন্দ হচ্ছে কিনা। এটা প্রধানমন্ত্রীর কাছেও যাবে, তার কাছে তো এখন সমাধান নেই। জেনে নিন, পড়ে নিন, এই লেখাটা কজন পড়বে সেটা সময় আসবে, সময় বলবে। সেটা চট করে একদিনে হয় না। আমার সঙ্গে তার প্রধানমন্ত্রীর কোনো যোগাযোগ নেই, এরকম যদি কোনো মাধ্যম আসে তার কাছে যাবে, আলোচনার সময় যখন হবে হবে। আমরা যেরকম পারি চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর। এখন যদি সাপোজ টিভি মিডিয়ার যদি কোনো পার্সোনালিটি চলে আসে, বিষয়টাকে বুঝে নেয়, যেটাকে জনসমক্ষে আনা উচিত, তাহলে দেখবেন যে একদিনে কোটি কোটি লোকের কাছে পৌঁছে গেছে। যদি কোনো পপুলার সেলিব্রিটি হোক, পপুলার লেখক হোক, পপুলার সায়েন্টিস্ট হোক, যদি এটা বলে দেয় যে এই ব্যবস্থাটার মধ্যে কিন্তু সমাধান রয়েছে, এটা আমি পড়েছি এবং আপনারা এটা পড়ুন, সিদ্ধান্ত হলে খুব দ্রুত একটা নতুন সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা হতে পারে, সকলের সুখ সুবিধা চলে আসতে পারে, সম্ভব এটা। তাহলে একদিনই মানুষ পড়া শুরু করে দেবে। তো আগে দেখতে হবে যে আমাদের যে সলিউশনটা, আমাদের যে তত্ত্বটা, এইটা ঠিক আছে কিনা, তত্ত্বটা ঠিক আছে কিনা, ব্যবস্থাটা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা কথাটা কে বলবে? মানুষ বলবে সেটা। এই মানুষ তো এখনো তৈরি হয়নি। ঠিক আছে কথাটা বলার মতো মানুষ তৈরি হয়নি। শুধু দুর্ভোগ ভোগ করছে আর কষ্ট পাচ্ছে। না, মানুষ দুর্ভোগটা তাহলে কি করে সে বুঝছে? না কি যে কষ্ট পাচ্ছে সে বলবে না আমি কষ্ট পাচ্ছি। সে কি তার ভালো মন্দটা সে বুঝছে না যে এটা হলে আমার ভালো হবে? এটাই তো যথেষ্ট। একজন সাধারণ মানুষের কাছে আপনি বলছেন যে সাধারণ মানুষকে তাকে তার চেতনার উন্নত স্তরে তাকে নিয়ে না গেলে সেই বিষয়টাকে বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। আরে কষ্টটা যত সহজে বোঝা যায়, কষ্টের থেকে নিরাময়টা অত সহজে বোঝা যায় না। তার তো প্রক্রিয়া থাকবে, তার তো ধাপ থাকবে। আমাদের সিস্টেম যেটা আছে, আমি শেষ করে দিই। একজন পার্সোনালিটি বললো এটা খুব ভালো বই, সঙ্গে সঙ্গে মানুষ নিয়ে নিল, এতই সোজা ব্যাপার? না, আমি সোজা বলছি না। আমি বুঝতে, তারা তো পড়ে দেখবে, এটা তো তাহলে আলোচনাটা শুরু হবে। তখন যদি মানুষ, আমি ভাবলাম যে 10 বছর শুধু এইটা আলোচনাটাই চলছে, যে 10 বছর পরে ব্যবস্থা আসবে,
এরকম যদি আমরা যদি ভেবে নিই, এটা অ্যাজাম্পশন করে নিই, তাহলে এটা নিয়ে 10 বছর আলোচনা চলুক। আজকে যে পাচ্ছে, আজকে তো ব্যবস্থা আসছে না, তাকে তো আজকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে আপনি এটা পড়ুন, আপনি এটা যাচাই করুন, দেখুন এটা ঠিক আছে কিনা। উনি এটা তো করে নিয়েছেন, তাই না? এটা বিশিষ্ট জনের কাছেই প্রথমে যাবে এবং তারাই এটা প্রথমে পড়বে, তারাই আলোচনা করবে, তারাই বিষয়টা জানতে বুঝতে পারবে। সকলেই পারবে না। একটা সাধারণ মানুষ, সে তো দিন খাচ্ছে, তার প্রতিদিনের সময়ই নেই যে এটা ভালো করে বুঝবে, আলোচনা করবে, ভাববে। যার কাছে সেই সময়, সুযোগ, যোগ্যতা আছে, তার কাছেই আগে যাচ্ছে এটা, এবং তারাই এটা গ্রহণ করবে আগে। তার কাছে লোকবল আছে, তার কাছে টিম আছে, তার কাছে পপুলারিটি আছে, তার সমর্থক আছে। যখন একটা হিউজ পপুলার মানুষের কাছে যাবে বা পপুলার পাবে, তখন সার্ভে হবে। সার্ভে হওয়ার পরে যদি মনে হয় যে জনগণ চাইছে এই ব্যবস্থাটাকে, তখন পলিটিক্যাল পার্টি তৈরি হবে, তখন ভোট হবে। হিউজ মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু নিরাময় ভাবতে পারে না। মাও সেতুংয়ের গ্যাং অফ ফোরের কথা তার জীবিতকালেই আলোচনা হচ্ছে। চায়না সেই বিষময় এফেক্ট থেকে কি বেরোতে পেরেছে? না, সে তো পারেনি, কারণ এখনো তো আমাদের কাছে এরকম কোনো এক্সাম্পল, এরকম কোনো প্রপার সিস্টেম আসেনি না। আমরা তো এখন একটা আলোচনার মধ্যেই রয়েছে, আমাদের এটা এখনো তো প্রতিষ্ঠা হয়নি। প্রতিষ্ঠা হলে পরে মানুষ এই আপনি যেটা বলছেন অনুভবটা করবে। কিন্তু আমাদের তো যারা যারা এটা নিয়ে দূরদৃষ্টি রয়েছে বা যারা ভবিষ্যতের কথা ভাবেন, তারা তো আগেই কল্পনা করে নেন না যে আমি জিনিসটা কি তৈরি করবো। একটা আর্টিস্ট তো আগে ভেবে নেন, লেখক তো আগেই কল্পনা করে নেন যেটা কি ফলাফল আসতে যাচ্ছে। আমি কালকে সকালে রান্নাবান্না করলে খেতে পাবো, এটাকে আমি আগে বুঝতে পারছি না? আমি তো আজকে এটা বুঝতে পারছি যে কালকে আমি কি প্ল্যান করব, কি করলে কি ফলাফল আসবে, তাই না? আমি যদি সেদ্ধ ভাত খাই তাহলে কিরম লাগবে, আমি যদি মাংস ভাত খাই তাহলে কেমন লাগবে, এটা তো আমি আগেই বুঝতে পারছি। এইটুকু ব্যাস। তার ধাপ আছে। হ্যাঁ, এই ব্যবস্থা এলে পরে এর মিনিমাম 5 বছরের স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ এটা প্রতিষ্ঠা হবে। একদিনই প্রতিষ্ঠা হয়ে যাবে না, মিনিমাম কমসে কম 5 বছর পরে এর সুফলটা আসা শুরু করবে, মানে এক্সাক্ট সুফল যেটা বলছি। তার ধাপ আছে অনেক, এবং এর প্রতিষ্ঠারও ধাপ আছে অনেকগুলো। কারণ এখন সংসদীয় গণতন্ত্র বা ভোটাধিকার ব্যবস্থা আছে, এর মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। 5 বছরেও হয় নাকি? না, নতুন ব্যবস্থা এলে পরে 5 বছরের তার প্রক্রিয়া আছে, সেটা পরে আমরা আলোচনা করব যে কিভাবে এটা হতে পারে। 14 থেকে 24, না, এটা তো প্রচার চলছে এখন, এটা তো এখন 10 বছরে যা যা ঘটেছে সবে এখন আলোচনা এসছে যে 14 থেকে না, 24। 14 তো উনি ভেবেছেন, 18 বই বেরিয়েছে, আমরা 20 থেকে আলোচনা শুরু করেছি বলা যায়। মানে এই লকডাউনের পর থেকে আমরা অনলাইনে শুরু করেছি, এখন কিছু কিছু অফলাইন বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। 24-এ শুরু হয়েছে কিন্তু 20 থেকে আপনি বলতে পারেন যে আলোচনাগুলো একদিন তো লেখাই হয়েছে, তখন তো জনসমক্ষে আসেনি। সেই জন্যই বলছি এগুলো খুব 5 বছর 6 বছর ধরে বলা যায় না। না, আমি তো আপনাকে বললাম যে এখনো এটার 8-10 বছর তো এটার প্রচারেরই বিষয় চলবে, আলোচনা পর্যালোচনা চলবে, তারপরে এটার সার্ভে হবে, তারপরে এটা সরকারে আসার পর বলছি 5 বছর আপনাকে। এই ব্যবস্থায় যেরকম সুখ সুবিধার কথা বলা রয়েছে, সেটা পুরোপুরি প্রতিষ্ঠা হতে সরকারে আসার পর 5 বছর লাগবে, এইটা আপনাকে বলছি। এইটা প্রতিষ্ঠা হতে সরকারে আসতে আরো 8-10 বছর মিনিমাম, ধরুন একটা পপুলার পেতে সময় লাগবে, এটা লাগে সময়। সেইগুলোই আসলে হ্যাঁ, সেটাই আমরা এখন শুরু করেছি, সেটাই এখন চলছে। কারণ এটা তো আর আমি একা বলে দিলাম যেটা বললেন হবে না, এটা হয় না। এটা তো আমাদের প্ল্যাটফর্মটা এরকম, এটা সামাজিক বিষয় এবং সমাজের সকল স্তরের কাছে যাক, সকল মানুষের কাছে যাক, সমস্ত ভাষায় এটা অনুবাদ হোক, নিজের ভাষায় সকলে পড়ুক, বিভিন্ন প্ল্যাটফর্মে এটা নিয়ে মিটিং আলোচনা এগুলো চলুক, তর্ক বিতর্ক হোক, সিদ্ধান্তে আসুক, এবং তুলনামূলক তর্ক বিতর্ক হোক। যে কমিউনিস্ট সিস্টেম যেটা আছে তার মধ্যে কোথাও অসঙ্গতি আছে, তার থেকে এর মধ্যে বেটার কি আছে, সেখান থেকে যদি কিছু থাকে বেটার, সেটা এখানে নেওয়া আছে কিনা, অন্যান্য দর্শনে কি আছে, সেই দর্শন থেকে যদি এটা বেটার কিছু থাকে, প্র্যাকটিক্যাল কিছু যেটা সত্যিই সমাজের জন্য কাজের, সেটা এখানে উল্লেখ করা আছে কিনা, এবং এই সমস্ত কিছুরই ডিটেইলিং দরকার।
সেইভাবেই এটার হ্যাঁ, সেগুলোই তো বলছি। হ্যাঁ যে সেটাই, সেই সময় মডেলটা এখানে করা আছে। এবং আপনি যদি আমাদের বইটা সময় পড়েন, সাপেক্ষ। আপনি যদি বইটা পড়েন দেখবেন যে আমাদের মনে যে লিখেছে আর যে পড়ে অ্যানালিসিস করবে, দুজনের মধ্যে অনেক তফাৎ। না সে তো যারা ব্যবস্থা বিষয়ে লিখলেই তো অ্যাট্রাক্ট করে না লোককে। বহু লেখা বেরোচ্ছে, না উনি বলেছেন যে দেখুন আমার লোকে অ্যাট্রাক্টেড হচ্ছে না তো। হ্যাঁ হচ্ছে না, সেটা তো আছেই। এখন মানুষ যদি সেটা প্রয়োজন মনে করে তবে তো অ্যাট্রাক্ট হবে। তার যদি প্রয়োজন মনে না করে, তার কাছে না পৌঁছায়, অ্যাপিল না করে, মানুষ তো অনেক কিছু দেখে না যে এটা আমি কেন পড়বো, তোকে অ্যাপিল না, অনেকে আছে কভারটা দেখে, নাম দেখে অনেকে পড়ে না, হ্যাঁ কিছু এমন কিছু নয়, তাই না? তো অনেক কিছু মানুষকে অ্যাপিল করে, সেই সময়টাই তো এখন আমরা দিচ্ছি প্রচারের বিষয়টা। এখন যে আপনি আগে বিষয়টা কে লিখেছে না লিখেছে এটা বাদ দিন, আপনি আগে বিষয়টা পড়ুন, আগে দেখুন। যেমন আজকে ছবিটা আমরা দেখলাম, ডিরেক্টর আগে বলেছেন ছবির বিষয়ে আমি কিছুই বলবো না, কি ছবি, কতক্ষণের ছবি, আপনারা ছবিটা আগে দেখুন, তারপরে আমার সাথে কথা বলুন, আমি খুলে কথা বলবো। তো আমরা বলছি যে বইটা কে লিখেছে আপনার দেখার দরকার নেই, তো আপনি বইটা দেখে আগে পড়ুন, দেখুন বইয়ের বিষয়বস্তু ঠিক আছে কিনা বা ঠিক নেই কোথায়, সেটা আপনি বলুন, ব্যাস এটাই। তো কেউ তো আর শুরুতেই পপুলার হয় না, কোনো বই তো একদিনই পপুলার হয় না। এই যে আগ্রহটা, যে বইটা একবার পড়ে দেখি, এই আগ্রহটা তৈরি হওয়াটাই হচ্ছে কি মূল বিষয়। আগ্রহ হলে ধাপে ধাপে এগোবে, কিন্তু আগ্রহটা তৈরি না হলে কোনো ধাপেই এগোবে না। কিন্তু কিন্তু আমাদের কাছে তো ডেটা রয়েছে, আমাদের যে বইটা দেখুন এতগুলো ভাষায় অনুবাদ হয়েছে কোনো পয়সা ছাড়াই, নিজস্ব উদ্যোগে করেছে মানুষজন, এটা তো কম কথা নয়। কটা বই এরকম হতে পারে বলুন যে নিজের উদ্যোগে মানুষ অনুবাদ করেছে কোনো রকম লেনদেন ছাড়া, তাই না? এই যে 5-6টা ভাষায় অনুবাদ হয়েছে, 5-6টা চ্যানেল, ইউটিউব চ্যানেল চলছে, আলোচনা হচ্ছে, মানুষ মানে ঘরে বা মঞ্চে আলোচনা করছে, অনলাইনে আলোচনা করছে, বহু লোকজন যুক্ত, তারা তাহলে কিভাবে এলো বলুন আমাকে? আমি বলবো কি করে, বলছি অ্যাট্রাক্টেড হওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ, আমি তো যে পদ্ধতি, একটা জিনিস নজরে আনা। আপনি কি জানেন এরকম একটা বই বেরিয়েছে? না, জানি না তো। এই দেখুন, এই যে নক করাটা, দিস ইজ দ্য বিগিনিং। রাইট রাইট। আপনি কি জানেন যে এরকম একটা বই বেরিয়েছে? কে লিখেছে আপনি জানেন? এই লোকটা ছোটবেলার থেকে সংসার করেনি, এই করেনি, তারপরে তাই নাকি দিন তো এক কপি। এই যে উৎসাহটা জাগানো, তবে তো সে এক কপি চাইবে। ঠিক ঠিক। আমি বলছি এই জায়গাটা তৈরি করাটা তো বিরাট কাজ, হ্যাঁ আগ্রহ জন্মানো। হ্যাঁ, বিরাট কাজ, সে তো আমি অবশ্যই। তো ভাই অনুবাদ করেছি, তাতে কি হলো? তাতে কি হলো? তোমার অনুবাদটা তাকে অ্যাট্রাক্ট করেনি। তুমি মারাঠি ভাষায় অনুবাদ করেছো, কিন্তু কোনো মারাঠি বইটা পড়ে দেখছে না। তুমি অনুবাদ করেছো, ভালোবেসেছো, কিন্তু তোমার অনুবাদটা কাউকে অ্যাট্রাক্ট করছে না। এই অ্যাট্রাকশন জাগানোটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ অবশ্যই। এবং এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, যার যতখানি সামর্থ্য, আমার যত সামর্থ্য আমি ততখানি করছি, ঠিক। যখন আরও কেউ যুক্ত হবে তখন সে তার মতো করে প্রচার করবে, বলবে মানুষকে, সেটাই। এখন এটা তো হয়, এটা তো একটা বড় কাজ। একজন পড়েই তো অপরকে বলে এরকম একটা বই বেরিয়েছে, পড়েছিস? এইভাবেই তো হয়। হ্যাঁ, যেরকম বইমেলায় অসংখ্য বই বেরোয়, সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি বলবো আগের বছর বইমেলায় কী বেরিয়েছে আমি কিছুই জানি না। এটাই আমার সত্য কথা, কিছুই জানি না। মনোদরবাবুর 11টা বই বেরিয়েছে, আমি সেটাও জানি না। হ্যাঁ অবশ্যই, এই জানানোর জন্য তো মাধ্যম কখনো আগে উনি দরকার। বললেন এই সবাই ধরছে, আপনার একটা লেখা দিন, দিচ্ছি। তো বইমেলায় এরকম সব বই বের করেছে বিভিন্ন লোক, উনি লিখে দিয়েছেন, স্যাটিসফাইড, হাতে পৌঁছে দিয়েছেন কপি, তারা ছাপাচ্ছে, বিক্রি করছে, এই করছে। উনি এই নিয়ে আর মাতামাতি করছেন না।
আমি ভাবছি মধুদা আপনার 11টা বই বেরোলো, একটাও পেলাম না, কি লিখলেন জানলাম না। তা আমার মধ্যে একটা অ্যাট্রাকশান এসছে, যেহেতু আমি মধুদাকে চিনি, যে চেনে না তার কোনো অ্যাট্রাকশানই নেই। 11টা বই লিখেছেন তো কী হয়েছে? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ এটা বলার প্রচারের তো মাধ্যম দরকার, সে মুখ হোক বা মিডিয়া হোক, সে তো অবশ্যই, বা কাগজ হোক, সে তো আছে। যেমন আমাদের এক বন্ধু আছেন সন্তোষপুর থেকে, উনি বিভিন্ন সংগঠনে যুক্ত, উনি কমিউনিস্ট ব্যবস্থাটাকেও জানেন, বোঝেন, বা যুক্ত ছিলেন একটা সময়। তো উনি শুনেছেন কোথাও অনলাইনে পেয়েছেন, শুনে আমাকে ফোন করেছেন যে বইটা আমার খুব দরকার, বইটা কোথায় পাবো। আমি বললাম বইটা তো অনলাইনে অ্যামাজনে আছে, অর্ডার করে পড়ে নিন। আমি তো অর্ডারটা করতে পারছি না, আমি চেষ্টা করলাম, আপনাকে ফোন করলাম আমি। তো আমি বললাম তাহলে আমাকে আপনি টাকাটা পাঠিয়ে দিন, আমি অর্ডার করে দিচ্ছি, অ্যাডভান্স পেমেন্ট করে দিই, তাহলে আপনাকে দ্রুত আপনার বাড়িতে পৌঁছে যাবে। আমি করে দিলাম অর্ডার, উনি পড়ছেন। তারপরে উনি অনেকজনকে রেকমেন্ড করেছেন, সেখানে লেখক আছেন, সাহিত্যিক আছেন, বুদ্ধিজীবী লোক আছেন, তারা বইটা পড়ছেন, অনেকেই পড়ে ফেলেছেন। একজন লেখকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়ার। আমি এই ধরনের হ্যাঁ, লোকেদের লোকেট করছি, যে যারা আগ্রহ তৈরি করছেন, নিজে পড়ছেন, অপরকে পড়াচ্ছেন, উদ্বুদ্ধ করছেন, এই লোকগুলোরই ভ্যালু। ঠিক। এই যে আপনাকে বলেছে গৌতম মণ্ডল বলে একজন লোক একটা সভা করছে 9 তারিখে, এই যে উনি খবরটা দিয়েছেন, উনি আগ্রহ পেয়েছেন বলেই তো খবরটা দিয়েছেন আপনাকে, ঠিক। যে না এনাকে বলি ব্যাপারটা। তা সেইটুকুই হচ্ছে গিয়ে বিগিনিং, যে আপনি আমার বাড়িতে চলে এলেন এবং খুব আগ্রহের সাথে ফলো আপ করলেন। এই জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। বহুদিন আলোচনা হচ্ছে, কিন্তু রেকর্ড করা, সেটাকে আবার রিভিউ করা, এই যে সায়েন্টিফিক প্রসেস হচ্ছে না। ঠিক। সে তো আমরা যে কজন আছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তো এইভাবেই যতখানি আমাদের রয়েছে সামর্থ্য, তার মধ্যেই আমরা চেষ্টা করছি করার। তো আমরা আশা করছি খুব দ্রুত এটা মিডিয়াতে আসবে এবং যাবে, এটা আমরা আশা করছি। কারণ আমরা দেখছি সব দিক থেকেই যে মানুষ এরকম কিছু চাইছে। এবং কালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমি যখন দিচ্ছিলাম আমাদের বুকলেটটা, খুব আগ্রহ করে সবাই নিল। আমি বললাম পেছন দিকে আমার নাম্বার আছে, এটার ভালো মন্দ যা কিছু মতামত আমাকে জানাবেন। তো প্রায় 40-50 জন বা 30-35 তো হবেই নিয়েছেন এটা। তার আগে আরেকটি প্রোগ্রামে একজন বীণা দাস যে আছেন, বিপ্লবী ছিলেন, তার জন্মদিবস পালন করা হয়েছিল, সেখানে আমি গেছিলাম, সেখানে আমি বক্তব্য রাখলাম। কোথায় হয়েছে এটা? এটা হয়েছিল গড়ফাতে, ওই একটা মঞ্চ আছে কেএমসির, সেটা হচ্ছে নাম হচ্ছে, মঞ্চটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আছে লেখা আছে, সেখানে হয়েছে এই জাস্ট 3-4 দিন আগে। তারও আমার খবরগুলো আমার ফেসবুক পেজে আছে, তো আমার নাম দিলে সেখানে চলে আসবে, সে সমস্ত খবরই সেখানে আছে। বা আমাদের দুটো পেজ আছে, একটা ব্যবস্থা পরিবর্তন আর একটা ULM বাংলা বলে, সেই পেজগুলো তো এই খবরগুলো আছে, নিউজগুলো সব। হ্যাঁ, বর্ণ পরিচয় প্রাঙ্গণ বলে একটা আছে, সেই প্রাঙ্গণে হয়েছিল। তো সেখানে আমি বক্তব্য রাখার পরে বহু মানুষের সঙ্গে আলাপ হলো, যারা এসছেন। তো খুবই উৎসাহ হয়েছে যে এরকম কাজ হচ্ছে, যে ব্যবস্থা নিয়ে। কারণ যে স্বাধীনতা এসেছে, সেটা তো যা এসেছে যারা করেছেন তাদেরকে প্রণাম, এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু আমাদের এখন আরও দরকার কিছু, এটা আমাদের কাছে নেই বা আসেনি। তার জন্য আমাদের প্রয়াস করতে হবে, কি করতে হবে সেটা আমাদের করা উচিত এখন। একই সঙ্গে অবশ্যই তাদের সম্মান জানাবো, কিন্তু একই সঙ্গে এই কাজটাও জরুরি, কারণ আমরা এখন বেঁচে আছি, আমরা এখন রয়েছি আমাদের পরের প্রজন্মের জন্য। হোয়াট ইজ টু বি ডান, এটা তো আগে জানতে হবে। হ্যাঁ, তার জন্যই তো সামাজিক আলোচনা,
সামাজিক মত বিনিময়, তাই না? কখনো কখনো কি হয় যে একজন মানুষ অতিরিক্ত ভাবেন কোনো বিষয় নিয়ে, বা উনি এই বিষয়ে এক্সপার্ট হন, উনি হয়তো একটা তত্ত্ব বের করে দেন, তখন সেটা সবার কাছে যায়, বা এমন একটা ফর্মুলা উনি নিয়ে এলেন, সেই ফর্মুলায় একটা বিরাট কিছু সমাধান হলো, তাই না? তো এরকম একজন দিয়েও হতে পারে, হতেই পারে এরকম, তো বলা যায় না যে কার মাথা থেকে বেরোয় বিষয়টা। না, বলছি ফোরামটা ওপেন থাকলে সে নির্ভয়ে এগোতে পারে, হ্যাঁ, যে আমার কোনো বাধা নেই। ঠিক ঠিক ঠিক। না, আমাদের বিষয়টাও তাই। আমার সঙ্গে, এবং আমি নিজেও কারোর সঙ্গে আলোচনা করার জন্য কোনো রকম অনীহা রাখি না, একদম ওপেন রাখি, যদি সে অনুমতি দেয় বা সম্ভব হয় আলোচনা করার। এবং আমার মধ্যে কোনো এর বিষয়ে কোনো রাগঢাক কিছুই নেই, এবং আমি যেহেতু এই বিষয়টাকে ভালোবাসি এবং কাজ করছি দীর্ঘদিন ধরে, সুতরাং আছে এরকম বহু লোকজন আছে যারা মুক্ত মনে আলোচনা করতে চায়, বলতে চায় কথা, এরকম লোকজন আছে। এই অনেকে চায় না, অনেকে আছে বই দিয়েছি, বই উপহার হিসেবে দিয়েছি, উনি কিছুই বলেননি, বলে না আমি রেখেছি, আমি পড়বো, বা খানিকটা পড়েছি, ব্যাস, ঠিক আছে, তাকে আমি কিছু বলি না। তার এই লোক সংখ্যাটাই বাড়াতে হবে, আগ্রহী লোকের সংখ্যা বাড়াতে হবে, যেমন যে কিনবে, আলোচনা করবে, বন্ধুকে দেবে, এই লোকটাই বেশি দরকার। যেমন মধ্যম গ্রামে একজন লেখক বইটা পড়েছেন, উনি বলেছেন আলোচনা করবেন, উনিও অনেক বয়স ওনার, তো ওনার শরীর স্বাস্থ্য বুঝে একদিন যাব আলোচনা করতে। এই লোকগুলো খুব দ্রুত বিলীন হয়ে যাচ্ছে, তাই কাজটা সেরে ফেলতে হবে। গতকাল যেরকম ওই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের একটা হল আছে, সেখানে ছিল প্রোগ্রাম, ওই অতুল্য ঘোষের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল। তো সেখানে পুরনো কংগ্রেসে আমলের অনেক বয়স্ক মানুষজন, অধ্যাপক বা ওই সময় যারা ছাত্র নেতা ছিলেন কংগ্রেসের বা বিধানচন্দ্র রায়ের আমলে, সেই যুগের কিছু মানুষজন রয়েছেন, তারা অনেক কথা বললেন। তাদের সঙ্গে আমি আলোচনা করলাম যে আমরা এরকম কিছু ভাবছি। তো খুব খুশি হলেন, আমি আমাদের কাগজ দিলাম, তো বললেন যে আমরা অমুক জায়গায় বসি মাসের অমুক দিন, তো আপনি অবশ্যই আসুন, তাহলে আলোচনা করব। তো দেখা যাক। এই আগ্রহী লোক এখনো আছে। হ্যাঁ, আছে। তো সেই অনুষ্ঠানের প্রসঙ্গে আমি পরে আলোচনা বলবো যে এরকম অনুষ্ঠান শুধু আমরা স্মৃতিচারণ করলাম, উনি খুব সৎ ছিলেন, ভালো ছিলেন, এরকম বিপ্লবী কাজ করেছেন, মহান বিপ্লবী, ফুল দিলাম, মালা দিলাম, চন্দন পরালাম, পরে চলে এলাম মিষ্টি খেয়ে, এতে কিছু রেজাল্ট এলো না। তো আমাদের, কারণ এখনো আমাদের মধ্যে ওই ভাবনা হয়তো আসেনি, ওই বিষয়টা আসেনি, বা এরকম একটা ব্যবস্থার বিষয় উঠতে পারে, সেই ভাবনাটা আসেনি, বা অনেক প্রশ্ন আসে সেই মনে আমাদের, যে আমরা যেগুলো করি নানা রকম অসঙ্গতি হতে পারে, নানা রকম দুর্ভোগ আসতে পারে বর্তমান ব্যবস্থা থেকে, হয়তো এরকম ভেবেছেন, কিন্তু আমাদেরটা আবার কমপ্লিটলি ওপেন জিনিস, সবার জন্য ওপেন, পক্ষে বিপক্ষে সবার জন্য ওপেন আছে। ফলে আমাদের এইভাবে যখন কথা বলি, তখন তারা আগ্রহী হয় যে না, তাহলে তো খুব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমন দিন আমাদের এখানে কোনো বিরোধও আসবে না, কিছুই আসবে না, যদি এরকমভাবে আলোচনা করি আমরা, সেইটা। এই যে কংগ্রেসি লোকেরাও ভাবছে আবার কি করে ভালো করে গঠন করা যায়, এই লোকগুলো কিছুদিন বাদে আর থাকবে না, তারা যদি কিছু লিপিবদ্ধ করে যায়, এইগুলোই আমাদের খুব চাহিদা। অবশ্যই। এখন করছি, এখন সবাই, এখন সময় এসেছে, এখন অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় আছে যে সিংহভাগ মানুষের কাছেই তো এই সময়টুকু নেই যে কেউ দেবে, যাবে, আলোচনা করবে, নেই এই সময়টুকু। তারপরে এখন সোশ্যাল মিডিয়া এসেছে, মোবাইল এসেছে, ফলে সেখানেও অনেকটা সময় চলে যায় মানুষের, কারণ সেখানে সমস্ত খবরের ভান্ডার, একবার ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই 3 ঘন্টা হুশ করে বেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। তো সেরকম, আর অনলাইনে এখন সমস্ত আলোচনাগুলো হচ্ছে, সেটাও মানুষ দেখে আনন্দ পায় বা অনেক তথ্য জানতে পারে, সেগুলো হচ্ছে, ফলে মানুষের সময়টা অনেকভাবে বিভক্ত হয়ে গেছে এখন বলা যায়। তো সেই বুঝে, তারপরে যেমন এখন তো আর ওই রকম কমিউনিস্ট নকশালের ওই রকম পিরিয়ডটা নেই এখন, যে মানুষ ছোটাছুটির মতো এরকম লোকজন নেই, মানুষের রুজি রোজগারের ব্যাপার আছে, পারিবারিক অনেক অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে, এখন অনেক বিভাজন হয়ে গেছে অনেক কিছুই এখন। ফলে
এটা হয়। দুবার একটা ছিল যে অসহযোগ আন্দোলন আর এই নকশাল আন্দোলন, যে সবাই কেরিয়ারের জায়গাটা ছুঁড়ে ফেলে দিয়ে দেশ গঠনে নেমে পড়েছিল, যে আর দেরি নয়। হ্যাঁ, এখন দুবার এসছে ইতিহাসে। তো সেই গান্ধীজির অসহযোগ আন্দোলনও পরিপূর্ণতার দিকে এগোয়নি, আমাদেরও নতুন করে পরিপূর্ণতার দিকে এগোয়নি, দুটোই অসমাপ্ত। এই যে অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, যে সমাজ পাল্টানো হয়নি ঠিকই, কিন্তু আমাদের আটকে যাওয়ার জায়গাটা কোনটা, ঠিক কোথায় গিয়ে আমরা আটকে আছি, এইটুকু তো বলে যান আপনারা চলে যাওয়ার আগে। দিস ইজ ইউর অনেস্টি, যে আমি কোথায় গিয়ে আটকে গেলাম, আর এগোতে পারলাম না। এই বিশ্লেষণটা রেখে যান সমাজের কাছে। এই কথাটা যে বলবো একজনকে, আপনি এলেন বলে বলা হলো, যদি কেউ না আসে তা বলবো কখন? না মিডিয়ায় দিয়ে দিন। সেটাও আমি রক্ত নই, সেটাও একটা হেল্পার দরকার, যেই বক্তব্যগুলো মিডিয়ায় দিয়ে দিন তো, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সেটা ঠিকই, কারণ কথা বলার তো প্ল্যাটফর্ম চাই, লোক চাই, এটা অবশ্যই বিষয় বুঝে সে তো রয়েছে। তো সেটা আমরা এই উদ্যোগটা নিয়েছি, করছি, এবং আমাদের অনেক বন্ধুরাই সারা দেশে এই কাজটা করছে, যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে, কথা বলছে, আলোচনা করছে। কারণ যখন এটাকে অন্য কেউ দেখবে, তার এই মধ্যে যে মুভমেন্টটা হলো 7-8 দিন ধরে, পুরো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত। আমরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম যে শুধু বলেছে ওই রাত্রিরে জমা যেতন, আমি যেতে পারবো কি না, আমায় কেউ সাহায্য করতে পারবে কি না ভাবছে না। স্বাধীনতার আগের দিন গিয়ে জমা হয়েছে রাত্রির বেলা 12টার সময়। এই যে সোশ্যাল মিডিয়ার এফেক্ট দেখিয়ে দিল যে কত উদ্বিগ্ন জনতা ওয়েট করছে টু ডু সামথিং, কিন্তু আমরা এটা জিমন্যাস্টিক বাজে বলে ঝেড়ে ফেলে দেবো। আজকে 18 তারিখ নাকি 28, শুরু হয়েছিল 14ই আগস্ট। 14 দিন বাদে যা দাঁড়াবে, যা হওয়ার হয়েছে থাক। হ্যাঁ, কারণ বিচার প্রক্রিয়া এত জটিলতার মধ্যে রয়েছে এখন, তো মানুষ কত আর একই খবর দেখবে। মিডিয়া একটা সময় খবরটাকে বন্ধ করে দেয়, শর্ট করে দেয়, জনগণও তার নিজের কাজে আবার লেগে যায়। তাই হয়, বহু মামলা এইভাবে চাপা পড়ে আছে। মামলা পড়ে তার ঘনত্ব হারিয়ে ফেলে একটা সময়, মানুষও হাল ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে যায়, অর্থনৈতিক ব্যাপার থাকে সেখানে। তো আমাদের যে মুভমেন্ট আবার হবে, আমরা এরকম আমরা বলছি না যে কেউ তার নিজেকে কষ্ট দিয়ে, তার পরিবারকে কষ্ট দিয়ে এতে ঝাঁপিয়ে পড়ুক না। সে বাড়ি থেকে বসে অনলাইনে আলোচনা করুক, আদান প্রদান করুক, তার যে মহল রয়েছে, তার যে বন্ধু বান্ধব আছে, তার সঙ্গে আলোচনা করুক। কোনো রকম পয়সা অর্থ কোনো রকম হানি না করে সে এই কাজটা করুক, তার যদি এটা ভালো লাগে। আমরা পুরো ওপেন করে দিয়েছি, কারণ তার যদি আর্থিক সঙ্গতি থাকে সে কোথাও গিয়ে সময় দিয়ে করুক, কমপ্লিটলি ওপেন করা আছে। যে কোথাও এটার মুভমেন্ট করতে হবে, অমুক জায়গায় আসতে হবে, এরকম কোনো আমাদের এরকম কোনো পদক্ষেপ নেই। এটা আমাদের পরেও থাকবে না, যে আন্দোলন করা, অবরোধ করা, বন্ধ করা, এগুলো আমাদের সিস্টেমেই নেই, এগুলো মুক্ত একেবারে, এগুলোর প্রয়োজনই নেই, এসব বিষয়গুলো নেই। সেটাই তো একটা আলাদা মডেল। হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে বলছি যে এই আলাদা মডেলটাও তো আগ্রহে তৈরি করতে হবে, আগ্রহী। না, আপনি ঠিক বলছেন। সে বিষয়ে যদি মনে হয় আপনার কাছে কোনো
পন্থা আছে, ভাবনা আছে, সেটাও যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা খুব উপকৃত হব। আপনার কাছে এরকম লোকজন যারা আছে, যারা এইসব বিষয়ে আগ্রহী এবং তার কাছে কোনো মিডিয়া পার্সনের যোগাযোগ আছে বা তার মধ্যে উনি প্রচার সম্বন্ধে এক্সপার্ট, তো আমরা অবশ্যই তার সহায়তা নেব। যদি এরকম কেউ থাকে আপনার কাছে, অবশ্যই আমাদের কাজে লাগবে। আপনাকে সেদিন দেবাশিস ভট্টাচার্যের বইটা দিয়েছে কেউ? না, আমি ওনার একটা ভিডিও আমি দেখছিলাম, ওটা দেখেই আপনাকে আমি ওই লেখাটা পাঠিয়েছিলাম, একটা উক্তি পাঠিয়েছিলাম। ইউটিউবে কিছু কিছু ওনার সাক্ষাৎকার বা ইন্টারভিউ আছে। না, আমি ভাবলাম যে বইটার প্রচার হচ্ছে না। দেবাশিসের চিন্তাধারা যারা গুণমুগ্ধ ছিল তারা তো চেনেই দেবাশিসকে, কিন্তু নতুন জেনারেশন যারা কাছ থেকে তাকে দেখেনি, তাদের মধ্যেও তো এটা প্রচার দরকার। হ্যাঁ, অবশ্যই আমি আপনার সঙ্গে এই বিষয়ে পরে আরও আলোচনা করব, ওনার সম্বন্ধে জানবো, ওনার ভাবনা চিন্তা কী ছিল বা ওনার লেখা কোথায় আছে, পড়ার আমি চেষ্টা করব অবশ্যই। আর আমার তো মনে হয়েছে আপনি এর আগেও বলেছেন ওনার কথা, উনি থাকলে সত্যি কথা আমি ওনার সঙ্গে দেখা করতাম বা আজকেই ডেকে নিতাম বা যেদিন বসার সেদিন হয়তো দেখা হতো, প্রোগ্রামের দিন ভালো হতো। কারণ সবার তো সব বিষয়ে আগ্রহ থাকে না, তো খুব কাজের হতো আমাদের। এটা ঠিক কথা বলছেন। এই অ্যানালিসিসটা প্রচুর বাকি রয়ে গেল, যে কেন আমরা আটকে গেলাম, কোথায় আটকে গেলাম। প্রত্যেকেরই বয়স, যারা আলোচনা করবে বলছে সব 70+। তারা নতুন করে দম পাচ্ছে না। কিছু ইয়ং ছেলেকে বলা হয়েছিল, খুব একটা উৎসাহ দেখায়। হ্যাঁ, তার কারণ আমার দেখতে হবে যে উৎসাহ, কারণ তারা তো কোনো হয়তো ইনিশিয়াল বেনিফিট চাইছে কোনো না কিছু। কারণ মানুষ তার স্বার্থ নিয়ে চলে, বেশিরভাগ মানুষ সেখানে চলবেই। কারণ সে দেখছে এটা করে তো আমার কোনো লাভ হবে না, কোনো রকম পয়সা পাবো না। আমি যদি তাকে বেতন দিই, সে দেখুন আজকেই শুরু করে দেবে কাজ, তাকে যদি পারিশ্রমিক দিই, তো এই আর্থিক ব্যাপারটা তাকে দোষারোপ করা যায় না সেই দিক থেকে। আর যাদের খুবই আগ্রহ আছে সে ম্যানেজ করে নেয় কোনো না কোনোভাবে, যার যে কাজটা ভালো লাগে। এখন আমি যদি কাজের লোকজন চাই বা কোনো একটা মিডিয়া হাউস খুলতে চাই এটা নিয়ে, তাহলে তো আমাকে অর্থ ইনভেস্ট করতে হবে, সেখানে এমপ্লয়ি রাখতে হবে, তারা সেই কাজটা করে দেবে। এটা এইভাবেও হতে পারে, তাহলে অর্থ লাগবে। তাহলে আমাদের আগে নিজে থেকেই প্রচার করতে হবে। যখন ম্যাক্সিমাম কিছু কিছু মানুষজন আসবেন, তার সম্মিলিত উদ্যোগে তখন একটা রিসার্চ সেন্টার আমাদের ইচ্ছে আছে করার। এখানে রিসার্চ হবে এই বিষয় নিয়ে, সামাজিক ব্যবস্থা নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা কেন্দ্র হবে, সেখানে গবেষণা হবে। আর একটা মিডিয়া সেন্টার দরকার, যে কি গবেষণা হচ্ছে এটা সরাসরি মানুষকে পৌঁছানো। আর একটা থাকবে সেখানে আলোচনা পর্যালোচনা, যে মুক্ত মঞ্চ। এই তিনটে খুব দরকার, একটা রিসার্চ সেন্টার, একটা মিডিয়া সেন্টার আর একটা ওপেন ফোরাম। এই তিনটে আমাদের টার্গেট বেঙ্গলে করার, মানে সকলের জন্য। এটা সকলে আসুক, সকলে অংশগ্রহণ করুক, সেটি। তাহলে আজকে এখানে আলোচনাটা রাখছি, আবার শুরু করবো পরে আবার। না, এটা তো একটা পর্যায়ে গেল। হ্যাঁ, পর্যায়ে, ঠিক ঠিক।